কি অবস্থা বাচ্চারা? কেমন আছো সবাই? আমি অভিক চক্রবর্তী, তোমাদের অভিক ভাইয়া চলে আসলাম শিওর শর্ট সিরিজের পর্যায় সারণী যে চ্যাপ্টারটা রয়েছে সেটার সিকিউ পার্ট নিয়ে। তো তোমরা যারা এমসিকিউ পার্টটা দেখেছো, আমার মনে হয় এমসিকিউ পার্টটা খুব ইফেক্টিভলি কিভাবে আমরা এক্সামে এমসিকিউগুলা উত্তর করতে পারি বা অ্যাপ্রোচ করতে পারি সেটা তোমরা ওখান থেকে শিখে ফেলার কথা। অ্যান্ড আলটিমেটলি হচ্ছে যে কোনো ক্লাস দেখার পরে তোমাদের কাছে সাজেশন থাকবে সেটা প্র্যাকটিস করা, নোট ডাউন করা। অ্যান্ড তোমাদের কাছে আদার্স যে রিসোর্সেস থাকবে লাইক লাইক হচ্ছে যদি কোনো বই থাকে বা সাপ্লিমেন্টারি বুক থাকে, গাইড অর টেস্ট পেপার যেটাই হোক, সেখান থেকে প্র্যাকটিস করা। তো তখনই দেখবা হচ্ছে ক্লাসটা বেশি ইফেক্টিভ হচ্ছে তোমাদের জন্য। তো আজকে হচ্ছে পর্যায় সারণীর সিকিউর যে পার্টটা রয়েছে, শিওর শর্ট সিরিজ যেটা আমাদের চলছে, সেই শিওর শর্ট সিরিজের পর্যায় সারণীর সিকিউ পার্টটা নিয়ে আজকে আমরা হচ্ছে ভিডিওটা করতে যাচ্ছি। তো বেশি কথা না বাড়াই আমরা ডিরেক্ট হচ্ছে আমাদের ভিডিও পোর্শনে চলে যাব। বাট তার আগে কিছু একটু কথা বলি, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা কথা বলে আসছি আমাদের আগের ভিডিওগুলোতে বা এমসিকিউ পোর্শনের ভিডিওতেও তোমরা দেখেছো যে এসিএস ফিউচার স্কুলের আমাদের যে হচ্ছে ইউটিউব চ্যানেলটা রয়েছে, ওখানে মোটামুটি কিন্তু কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, বায়োলজি বলো, ম্যাথ বলো, যেটাই বলো না কেন আমাদের সব সাবজেক্টগুলোর কিন্তু ওয়ান শট ক্লাস আপলোড করা হচ্ছে। তো আমি যেহেতু কেমিস্ট্রির মানুষ, কেমিস্ট্রি নিয়েই কথা বলি। তো আমাদের এইখানে তুমি দেখতে পাচ্ছ কেমিস্ট্রির যে ওয়ান শট ক্লাস 11টা ভিডিও দেখছো, 11টা ভিডিও যে রায়ান ভাইয়ার ছবি দেওয়া আছে, অর্থাৎ 11টা চ্যাপ্টার কিন্তু ওয়ান শট ক্লাস অলরেডি এটা আপলোডেড। তো তোমরা যারা অলরেডি কোনো ল্যাকিংসে ভুগতেছো বা তোমাদের প্রিপারেশনে কোনো প্রবলেম আছে, তোমরা চাইলে কিন্তু ওয়ান শট ক্লাসগুলো দেখে তোমাদের ডিজায়ার্ড প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারো। আচ্ছা, তো এখন তোমাদের মনে অনেক কোয়েশ্চেন রাখতে পারে যে ভাইয়া আপনাদের তো ওয়ান শট ক্লাস আছে, দেন তারপরেও কেন আপনারা শিওর শর্ট সিকিউ বা এমসিকিউটা আনতেছেন? তো সেটার উত্তর যদি একটু দিই, খুব কমন একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে প্রতিনিয়ত কিন্তু আমরা কন্টেন্ট আপডেট করার চেষ্টা করি। অ্যান্ড এই যে তোমরা এই ভিডিওটাতে দেখবা, এখানে কিন্তু তোমার 25 সালের কোয়েশ্চেনগুলো ছিল না, বা এই পোর্শনটাতে তোমরা যে কোয়েশ্চেনগুলো সলভ করছো দেখবা এখানে কিন্তু কোয়েশ্চেনগুলোর মধ্যে একটু ডিফারেন্সেস আছে। তারপর হচ্ছে কন্টেন্টের মধ্যে ডিফারেন্সেস আছে, পড়ানোর মধ্যে ডিফারেন্সেস আছে। তো এই ডিফারেন্সগুলো কিন্তু রেগুলার আপডেট হইতে থাকে, প্রতিটা কন্টেন্টে প্রতিটা ব্যাচের জন্য এটা আপডেট হইতে থাকে, বুঝতে পারছো? তো এই জন্য হচ্ছে শিওর শট আমরা এমসিকিউ সিকিউ আলাদা করে নিচ্ছি, যে জাস্ট একটা ক্লাস হবে সিকিউর জন্য, একটা ক্লাস হবে পুরোপুরি এমসিকিউর জন্য, যে পুরো এমসিকিউ পোর্শনটা তুমি কিভাবে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারো, সেজন্য শিওর শটের এমসিকিউ আমরা ক্লাস নিয়েছি। শিওর সাথে সিকিউটা আসতেছে আমরা কিভাবে সিকিউগুলো লিখবো বা কোন কোন টাইপ থেকে সিকিউ আসে সেটার উপর বেস করে আমরা ভিডিওটা বানাইছি। অ্যান্ড এই যে ওয়ান শট ক্লাস কেমিস্ট্রি যেটা দেখছো, এখানে কিন্তু হচ্ছে আমাদের টোটাল কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে, সিকিউ নিয়ে আলোচনা করা হয়েছে, এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছে। এই ক্লাসগুলোতে সবই পাচ্ছ, বাট শিওর শট সিকিউতে জাস্ট আমরা টাইপ ওয়াইজ সিকিউ করাচ্ছি উইথ বেসিক। এমসিকিউতে টাইপ ওয়াইজ এমসিকিউ করাচ্ছি, ট্রিক্স সহ, বেসিক সহ, যা যা লাগে এমসিকিউর জন্য সেটা। অর্থাৎ এই ক্লাসগুলোর থেকে শিওর শটের ক্লাসগুলা আরও কম্প্যাক্ট, এবং যত দিন যাবে ভার্সন আপডেটেড হতে থাকবে, ক্লাসটাও তত বেশি কম্প্যাক্ট হতে থাকবে। অ্যান্ড তোমাদের জন্য আমাদের আর একটা কোর্স, আমি জানি না অ্যাকচুয়ালি হচ্ছে এই ভিডিওটা তোমরা হচ্ছে এফআরবির আগে দেখতেছো না পরে দেখতেছো। আমার যেটা মনে হয় এটা এফআরবি শুরু হয়ে যাওয়ার পরপরই তোমাদের কাছে ভিডিওটা আপলোড হয়ে যাবে, বা এফআরবির ক্লাস হয়তো শুরু হয়ে গেছে তোমরা যখন ভিডিওটা দেখতেছো। আমাদের এসিএস ফিউচার স্কুলের পক্ষ থেকে তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো, তাদের জন্য ফাইনাল রিভিশন ব্যাচ, এই কোর্সটা কিন্তু আমরা অলরেডি লঞ্চ করে ফেলেছি। অ্যান্ড এই কোর্সটা তুমি যদি করো, তোমার প্রিপারেশন নিয়ে আমার মনে হয় না কোনো ডাউট থাকার কথা। এখন তুমি বলতে পারো ভাই আপনি তো এসএস ফিউচার স্কুলের টিচার, কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর, সো আপনি তো এটা বলবেনই। অ্যাকচুয়ালি এটা আমার কথা শুনে তোমার কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই। এই যে আমার ক্লাস তুমি করতেছো, তোমাদের রায়ান ভাইয়ের ক্লাস তুমি করছো, সামিন ভাইয়ের ক্লাস তুমি করছো, এসিএস ফিউচার স্কুলের অন্যান্য টিচারদের ক্লাস তুমি করছো না? তো আমরা কিভাবে পড়াই, কোন স্টাইলটা ফলো করি, কিভাবে তোমাদের প্রিপারেশন নিই, এতটুকু ভরসার জায়গা যদি আমরা মেক করতে পারি, তো তুমি এই বিশ্বাসটা আমাদের পরে রাখতে পারো, তোমার এসএসসি রিলেটেড যত প্রবলেম বা যা প্রিপারেশন নেওয়ানোর দরকার, এসিএস ফিউচার স্কুলের এফআরবি কোর্স থেকে তুমি সেই প্রিপারেশনটা, তোমার ডিজায়ার্ড যে প্রিপারেশনটা, সেটা তুমি কমপ্লিট করতে পারবা যদি আমাদের ক্লাসগুলো রেগুলার করো। ভাইয়া আপুরা যেই কথাগুলো বলছে, যেই ডাইরেকশনগুলো দিচ্ছে, সেগুলো যদি রেগুলারিটি মেনটেন করতে পারো। অ্যান্ড এখানে আমরা কিন্তু
যেই কন্টেন্টগুলা বা ক্লাসগুলো অনেক বেশি কম্প্যাক্ট এবং এখানে অনেক থিওরি পড়ানো হয়েছে বা হবে, অনেক কনসেপ্ট পড়ানো হবে যেইগুলো অ্যাকচুয়ালি অ্যাডভান্স নলেজের। কেন অ্যাডভান্স? কারণ এসএসসি 25-এ তোমরা দেখছো যে কোয়েশ্চেন প্যাটার্নে অনেক চেঞ্জ আসছে, খাতা দেখাতে অনেক চেঞ্জ আসছে। সো এই চেঞ্জের সাথে যেন আমরা অ্যাডাপ্ট করতে পারি, সেজন্যই তোমাদের সেভাবে প্রিপারেশনটা নেওয়ানো হবে বা তোমাদের সেইভাবে মেক করা হবে আমাদের এই FRB 26 কোর্সে। তো তোমরা যদি সেই ভরসার জায়গাটা আমাদের করতে পারো, তোমাদেরকে বলবো যে ভাইয়া যারা এখনো ভর্তি হওনি দ্রুত ভর্তি হয়ে যাও, অ্যান্ড রেগুলারিটি মেনটেন করে প্রথম থেকে ক্লাসগুলো তুমি যদি ফলো করতে পারো, আই থিঙ্ক এসএসসিতে একটা টপ নচ প্রিপারেশন নেওয়া তোমার জন্য কঠিন কোনো কিছু হবে না। ওকে, তো লেটস স্টার্ট দ্য গেম। ঠিক আছে, তো প্রথমে দেখো আমরা এই যে সিকিউ যে সিরিজটা করতেছি শিওর শট থেকে, তো এখানে আমি বেসিক্যালি হচ্ছে সিকিউগুলা এক একটা টাইপের মধ্যে ফেলাইছি, তোমরা উপরে টাইপ নামটা দেখতে পারবা। তো প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে গ্রুপ পর্যায় সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ তোমার মৌল বা পরমাণুটাকে আইডেন্টিফাই করে সেটা কোন গ্রুপের বা কোন পর্যায়ে সেটা হচ্ছে তোমার এখানে অ্যান্সার করা লাগবে। তো এক্ষেত্রে আমি যেটা করব বা আমি যেটা সাজেস্ট করি সেটা এই গ্রুপ পর্যায়ে নিয়ে তোমাদের তিনটা কেস, আমি তিনটা উদাহরণ দিব বা তিনটা কেসের মাধ্যমে কিভাবে গ্রুপ বা কোনটা পর্যায়ে হয় সেটা দেখাই দিব, দিলে তোমরা ইজিলি যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবা। ঠিক আছে, সো লেটস স্টার্ট। ফার্স্টে দেখো কেস 1, প্রথমটা হচ্ছে কেস 1। কেস 1টা আমি কি বোঝাচ্ছি ভাইয়া একটু দেখো তো। কেস 1টা হচ্ছে যদি তোমার ভ্যালেন্স শেলে এস অরবিটালটা থাকে, বুঝছো? কেস 1-এ হচ্ছে ভ্যালেন্স শেলে এস অরবিটাল থাকবে, ভ্যালেন্স শেলে এস অরবিটাল থাকবে। তাহলে কি হবে? যদি ভ্যালেন্স শেলে এস অরবিটাল থাকে, এটা হচ্ছে কেস 1, তাহলে সেই ক্ষেত্রে গ্রুপটা কি হবে? সেই ক্ষেত্রে গ্রুপটা হবে ভ্যালেন্স শেলের এস অরবিটালে যে কয়টি ইলেকট্রন আছে সেই ইলেকট্রন সংখ্যাটাই হবে গ্রুপ। বুঝতে পারছো? ভ্যালেন্স শেলের এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে তার সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা, তার সংখ্যাটাই হবে গ্রুপ নাম্বার, বুঝছো? একটা করে উদাহরণ দিব, সাথে সাথে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার একটা এক্সাম্পল দেখি আমরা। ওকে, এক্সাম্পলটা দেখো। মনে করো হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কি দেখবা? 1s2, 2s2, 2p6, 3s1, তাই না? তাহলে এর ভ্যালেন্স শেলে দেখো তো কে আছে ভাইয়া? ভ্যালেন্স শেলে কে আছে? ভ্যালেন্স শেলে এস আছে, রাইট? ভ্যালেন্স শেলে এস আছে। তো এস অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। তাহলে এর গ্রুপটা কি হবে? এর গ্রুপ হবে হচ্ছে 1, বুঝছো? এই যে এর গ্রুপটা হবে হচ্ছে 1, 1 নাম্বার গ্রুপ। আই থিঙ্ক ক্লিয়ার। এবার চলো আমরা হচ্ছে কেস 2টা দেখে ফেলি। কেস 2টা যদি তুমি একটু দেখো, খুব মজাদার একটা কেস। কেস 2টা যদি দেখো, কেস 2তে হচ্ছে ভ্যালেন্স শেলে এস ও পি উভয় অরবিটালে যদি থাকে, ভ্যালেন্স শেলে এস ও পি উভয় অরবিটাল থাকলে, দেখো আগেরটার সাথে পার্থক্য থাকবে কিন্তু এখানে ভ্যালেন্স শেলে এস ও পি থাকবে। তুমি বলতে পারো ভাই আগেরটাতেও তো পি অরবিটাল ছিল। হ্যাঁ, পি ছিল, আগেরটাতে পি ছিল, ঠিক আছে, আমি অস্বীকার করতেছি না, বাট পিটা কোথায় ছিল দেখো তো। আগের শেলে পিটা কোথায় ছিল একটু দেখো, দাঁড়াও, এটা বোর্ডটা হ্যাং করছে মেবি, আমি একটু চেয়ে নিই। ওকে, আগের শেলে পিটা কি ছিল? 2p-তে ছিল, ভ্যালেন্স শেলে কিন্তু ছিল না। ভ্যালেন্স শেলটা কি ছিল? তৃতীয় শক্তি স্তর ছিল, এখানে দ্বিতীয় শক্তি স্তরে পিটা ছিল, তার মানে এটা ভ্যালেন্স শেলে পি ছিল না। এখন আমরা বলতেছি যদি ভ্যালেন্স শেলে এসওপি উভয় থাকে, ভ্যালেন্স শেলে এসওপি উভয় যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? চলো, উভয় অরবিটাল থাকলে, ঠিক আছে, দেখো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে গ্রুপ নাম্বারটা হবে, সেই ক্ষেত্রে গ্রুপটা হবে হচ্ছে তোমার এস এর ইলেকট্রন সংখ্যা প্লাস পি এর ইলেকট্রন সংখ্যা
+10। এখন এই 10টা কেন আসছে, কেন আমি 10 যোগ করতেছি, এটা তো বোঝার দরকার, তাই না? 10টা যোগ করতেছি, তুমি যদি পর্যায় সারণীটা দেখো, পিরিয়ডিক টেবিলটা দেখো, তাহলে দেখবা ঘটনাটা এরকম যে এইখানে তোমার গ্রুপ 1 ছিল, এইখানে তোমার গ্রুপ 2 ছিল, তাই না? আচ্ছা, এবার দেখবা মাঝে তোমার 10টা ডি, এই যে মাঝে এরকম আলাদা একটা ব্লক আছে, ডি ব্লক। তো এইখানে দেখবা 10টা গ্রুপ আছে। এখানে কয়টা গ্রুপ থাকে? এখানে 10টা গ্রুপ থাকে, 10টা গ্রুপ থাকে। এরপরে দেখবা এইখান থেকে আবার পি শুরু হচ্ছে। তার মানে এইখানে এস, এইটা ডি, এইটা পি। তার মানে তুমি যদি এই এস থেকে পিতে যেতে চাও, তাহলে এই 10টাকে তোমার ওভারকাম করতে হচ্ছে। বুঝতে পারছো তো? তার মানে এই 10টাকে ওভারকাম করে পিতে যাচ্ছ। এই জন্য এস থেকে তুমি যখন পিতে যাইতে চাও, এস আর পি ইলেকট্রন সংখ্যা যোগ করবা। তো যেহেতু 10টার পরে, এস এর থেকে 10টার পরে পি আছে, তাই এখানে 10 যোগ করতে হয়। বুঝতে পারছো কেন 10টা যোগ করি? তাহলে এস প্লাস পি প্লাস 10। চো এখন একটা যদি উদাহরণ দেখো, একটা এক্সাম্পল দেখো, বুঝছো? একটা এক্সাম্পল দেখো। আচ্ছা, মনে করো আমরা সিলিকনেরটা দেখি। সিলিকনের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p2। ঠিক আছে, 14টা হয়েছে না? 10 12 14। তো এখন দেখো এবার ভ্যালেন্স শেল কোনটা? 3 3। তো ভ্যালেন্স শেল এসও আছে, পি আছে। তাহলে ভাইয়া এখন গ্রুপ কত হবে? বলো। এখন গ্রুপ যেটা হবে সেটা হচ্ছে এস প্লাস পি প্লাস 10। তার মানে 2 যোগ 2 যোগ 10, তার মানে কত? 14 নাম্বার গ্রুপ। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটাতে চলে যাই, কেস 3 যা দেখো। কেস 3 তে হচ্ছে যদি ভ্যালেন্স শেলে এস থাকবে, ভ্যালেন্স শেলে এস অরবিটাল থাকবে, ও তার আগে, তার আগের শেলে কি থাকবে বলতো? আগের শেলে ডি অরবিটাল যদি থাকে, ইমিডিয়েট আগে যদি ডি অরবিটাল থাকে, বুঝছো? তাহলে সেই ক্ষেত্রে কি হবে ভাইয়া, একটু দেখে ফেলি আমরা। সেক্ষেত্রে গ্রুপ যেটা হবে সেটা হচ্ছে তোমার এই ডি প্লাস এস যোগ করে দিতে হবে। ডি ইলেকট্রন সংখ্যা প্লাস এস ইলেকট্রন সংখ্যা যোগ করে দিলে হয়ে যাবে। তো একটা এক্সাম্পল তো দেখে ফেললেই হয়, তাই না? একটা এক্সাম্পল দেখে ফেললেই হয়। মনে করো আমরা যদি স্ক্যান্ডিয়ামটা দেখতাম, স্ক্যান্ডিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 দেন হচ্ছে 4s2 দেন হচ্ছে 3d1, তাই না? দেখো তো ঠিক আছে নাকি? 6 আর 4 10 12 18 20 21। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে গ্রুপটা কত হবে? ডি প্লাস এস না? ডিতে একটা ইলেকট্রন, এসে দুইটা। এই যে এইটা হচ্ছে ভ্যালেন্স শেলের আগে কি আছে দেখো? ডি আছে। মানে তুমি যদি সাজাই করতে তাহলে কেমন আসতো? 3s2 3p6 3d1 4s2। তো 4s তার ইমিডিয়েট আগে আসে 3d। বুঝতে পারছো তো? তাহলে এখানে গ্রুপটা কি হবে? 2 যোগ 1 ইকুয়াল টু আসবে 3, মানে হচ্ছে 3 নাম্বার গ্রুপ। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদের এখানে একটা শর্টকাট টেকনিক যদি আমি বলি, গ্রুপ বের করার একটা শর্টকাট টেকনিক আছে। এটা তুমি 21 থেকে 29 নাম্বার পর্যন্ত যে মৌলগুলো আছে, পারমাণবিক সংখ্যা, বুঝছো? একটা শর্টকাট টেকনিক দেখাচ্ছি, শর্টকাট। এই শর্টকাটটা এমসিকিউতে তোমাদের শেখাইছি। এই শর্টকাটটা যদি একটু দেখো ভালো হবে। পারমাণবিক সংখ্যা যদি 21 থেকে 29-এর মধ্যে হয়, হ্যাঁ, সেক্ষেত্রে গ্রুপটা হবে হচ্ছে তোমার এই দুইটা অঙ্কের যোগফল। মানে ধরো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, কথার কথা, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স আর ওয়াই দুইটা নিয়ে গঠিত। তো এক্স প্লাস ওয়াই, অর্থাৎ তোমাকে যদি আমি বলি স্ক্যান্ডিয়ামের গ্রুপ কত হবে ভাই? স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত দেখো তো? স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, তার মানে 2 যোগ 1 3। বুঝতে পারছো ঘটনাটা কি বোঝা গেছে? আই থিঙ্ক বুঝে যাওয়ার কথা। এবার মনে করো আয়রনেরটা বের করতে বলো। আয়রনের হচ্ছে 26, তাহলে যোগ কর কত? 2 যোগ 6, মানে দুইটা অঙ্ক জাস্ট যোগ করে দিবা পারমাণবিক সংখ্যা, আর কোনো কিছু নেই। 8 নাম্বার গ্রুপ, এটাই শেষ। আর পর্যায়টা লিখতেছে না, পর্যায়টা তো ইজি, যে তুমি ইলেকট্রন বিন্যাস করবা, করার পরে দেখবা যেইটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ যত শক্তি স্তরটা তুমি এখানে পাবা, সর্বোচ্চ নম্বরে যে শক্তি স্তরটা, সেটাই হবে পর্যায়। যেমন আমি জাস্ট আগেরটার একটা যদি এক্সাম্পল দিই, এইখানে স্ক্যান্ডিয়ামটা কোন পর্যায়ে দেখো তো? এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত? 4। বা সর্বোচ্চ
প্রধান শক্তি স্তরের মান কত, n ইকুয়াল টু সর্বোচ্চ ম্যাক্সিমাম কত, ইলেকট্রন বিন্যাসে 4, তাহলে পর্যায় কত হবে 4। জাস্ট এইটাই সবার ক্ষেত্রে স্যার, আই থিঙ্ক ক্লিয়ার হইছো। এখন চলো আমরা হচ্ছে ফার্স্টে যেই কোয়েশ্চেন ছিল একটু কোয়েশ্চেন সলভে চলে যাই, দাঁড়াও। ওকে, সৃজনশীল 1, সৃজনশীল 1-এ কি বলছে দেখো, তোমার হচ্ছে এটা গ নাম্বার এখন লাগতেছে না, আমাদের লাগতেছে হচ্ছে ঘ নাম্বারটা। আমরা টাইপ ওয়াইজ সলভ করবো, বুঝছো। বি ও সি একই গ্রুপের মৌল, যথাযথ সমীকরণ সহ তোমার হচ্ছে ব্যাখ্যা করো। আচ্ছা, তো বি নাম্বারটা কোন গ্রুপের বা কোন মৌল এটা একটু দেখি। এটা বলছে তৃতীয় পর্যায়ে NS1, তাই তো। আচ্ছা, তাহলে ভাইয়া এন এর ভ্যালু এখানে কত হবে বলো তো। n ইকুয়াল টু এখানে আসবে হচ্ছে 3, যেহেতু তৃতীয় পর্যায়ে তাহলে ম্যাক্সিমামটাই তো হবে n, তাই না। তাহলে তুমি ইলেকট্রন বিন্যাস করো তো, 1s2 2s2 2p6 NS1, তাই না, 2p6 3s1 2p6 3s1, তাহলে 10 আর 1 11। তাহলে এটা আলটিমেটলি কোন মৌলটা আসতেছে, বিটা আলটিমেটলি হচ্ছে তোমার সোডিয়াম, রাইট, বিটা হচ্ছে সোডিয়াম। আচ্ছা, সিটা কি দেখো তো, NS1 চতুর্থ পর্যায়ে, তার মানে এখানে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 NS1, তাহলে চতুর্থ পর্যায়ে n এর ভ্যালু কত হবে এখানে ম্যাক্সিমাম, n ইকুয়াল টু 4 3p6 4s1। তাহলে এখন কত দেখো তো, 6 4 10 12 18 19 12 18 19, তার মানে কি 19 কার পারমাণবিক সংখ্যা, কার, পটাশিয়ামের। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম। এখন কি বলেছে, বি ও সি একই গ্রুপের মৌল, যথাযথ সমীকরণ সহ ব্যাখ্যা করো। তো ফার্স্টে আমার কি করতে হবে, একই গ্রুপের মৌল সেটা দেখানোর জন্য তুমি দুইটার গ্রুপ নাম্বার বের করে দেখাবো ইলেকট্রন বিন্যাস করে। আচ্ছা, দেখাইলাম, দেখানোর পরে কি করতে হবে, যেহেতু একই গ্রুপের মৌল বলছে, তাহলে এখন এটার অ্যান্সার যদি আমরা করতে চাই, সো এটার অ্যান্সারটা কাইন্ড অফ হবে হচ্ছে এরকম, একের ঘ করতেছি না, একের ঘ। তাহলে দেখো সোডিয়াম আর পটাশিয়াম যে একই গ্রুপের মৌল, এইটা আমার দেখাইতে হবে। তো ফার্স্টে তুমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s1, ওকে। আচ্ছা, পটাশিয়ামেরটা কি হবে, পটাশিয়ামেরটা 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, তাই না। তাহলে 10 12 18 19 এটা হচ্ছে পটাশিয়ামের। এখন ভাইয়া তুমি একটু লক্ষ্য করো, সো ফার্স্টে আমি যেটা বললাম গ্রুপ সংখ্যাটা বের করে দেখাবো, এটা তো দেখাইলে, আমি নতুন করে দেখাচ্ছি না। এখন যেটা করা লাগবে, তোমার কমন কিছু বৈশিষ্ট্য দেখাতে হবে। আমরা তো জানি যে একই গ্রুপে যারা থাকে তাদের বৈশিষ্ট্যগুলো কি থাকে, মিল থাকে না, মিল থাকে, একই ধরনের ভৌত রাসায়নিক ধর্মাবলী তারা প্রদর্শন করে। এখন দেখো তুমি এখন এর পরে যেটা দেখাবা, গ্রুপটা বের করার পরে তুমি দেখাবা যে সোডিয়াম আর পটাশিয়াম যেহেতু একই গ্রুপের মৌল, এবং এদের উভয়েরই তোমার যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসের সাধারণ রূপটা কি বলতো, ইলেকট্রন বিন্যাসের সাধারণ রূপটা কি, সেটা হচ্ছে NS1। হ্যাঁ, তুমি যদি লিথিয়ামটা দেখাইতে, আমি সাপোজ তোমাকে বোঝানোর জন্য বলতেছি, দেখো যদি লিথিয়ামটা আসতো তাহলে কি আসতো বলতো, 1s2 2s1, ঠিক আছে। সোডিয়ামের জন্য কি আসতেছে দেখো 3s1, পটাশিয়ামের জন্য কি আসতেছে 4s1। তার মানে একটা গ্রুপে তুমি উপর থেকে যত নিচে যাবা দেখবা এরপরে আসবে 5s1 6s1 এভাবে আসতে থাকবে। মানে s1টা কমন, বাট চেঞ্জ হচ্ছে কি 1 2 3, হাইড্রোজেনের ক্ষেত্রে ছিল হচ্ছে 1s1, মানে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর এটাই চেঞ্জ হচ্ছে, বা s1টা কনস্ট্যান্ট থাকতেছে। তার ভ্যারিয়েবলটা কি, তার প্রধান শক্তি স্তরটা। তাহলে সেটা ভ্যারিয়েবল প্রধান শক্তি স্তরকে কি দিয়ে প্রকাশ করি, n। তাহলে NS1 এটা হচ্ছে গ্রুপ 1 এর যারা আছে তাদের প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসের বা যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসের সাধারণ রূপ। তাহলে এখন বলে দিলে এটা হচ্ছে NS1, এভাবে দেখাই দিলে গেল। এরপরে কি দেখাবা, যে উভয় সোডিয়ামও একটা ইলেকট্রন করে, তোমার হচ্ছে অষ্টক তত্ত্ব মানার জন্য সোডিয়াম কি করে, সোডিয়াম হচ্ছে Na+, সোডিয়াম প্লাস আয়ন ক্যাটায়ন তৈরি করে হচ্ছে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস। সেম ভাবে পটাশিয়ামও কি করে, পটাশিয়ামও একটা ইলেকট্রন ত্যাগ করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে সেই স্থিতিশীলতা লাভ করে এবং অষ্টক তত্ত্ব মেনে চলে। এই কথাগুলো সাজাই গুছাই লিখলাম। আচ্ছা, এরপরে কি দেখাবা, এরপরে দেখাবা কিছু কমন বিক্রিয়া। হ্যাঁ, কিছু কমন বিক্রিয়া, যেমন বিক্রিয়াগুলো কেমন, আমি জাস্ট এখানে কিন্তু তোমাকে পয়েন্ট আউট করে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি। এক্সাম হলে কিন্তু এগুলো সাজায় লিখতে হবে, জাস্ট এইগুলো লিখে দিলে হবে না। উপর নিচে আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো কিন্তু তোমার এক্সাম হলে সাজায় গুছায় লিখে দিতে হবে, বুঝছো। ওকে, তাহলে এখন দেখো গ্রুপ 1 এ যারা আছে সোডিয়াম, এরা যদি তোমার কোনো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি করে, সোডিয়াম
হ্যালাইড তৈরি করবে, যেমন সোডিয়াম ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরিন, সোডিয়াম ফ্লোরাইড। তাহলে এরা কি তৈরি করবে ভাইয়া? সোডিয়াম হ্যালাইড তৈরি করবে, সোডিয়াম হ্যালাইড। সেম ভাবে তুমি যদি পটাশিয়ামটাও দেখাতে, পটাশিয়াম কি তৈরি করতো? পটাশিয়াম হ্যালাইড তৈরি করতো। একই কথা, বুঝছো? আচ্ছা, এরপরে আরো জিনিস আমরা দেখাইতে পারি কি, যে সোডিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করতো, সোডিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করতো, এ কি তৈরি করতো? সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করলে, সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ এটা তৈরি করতো, বা হাইড্রোজেন গ্যাস তৈরি করতো। সেম ভাবে পটাশিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করতো, কি তৈরি করতো? পটাশিয়াম হাইড্রক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস এটা তৈরি করতো। বুঝতে পারছো? বোঝা গেছে? ওকে। এবং এই যে সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, এরা পানির সাথে যে বিক্রিয়া করতেছে, সোডিয়াম আর পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে যে এই হাইড্রক্সাইড গুলো তৈরি করতেছে, এই জন্য উভয়কে কি বলা হয়? তীব্র ক্ষার ধাতু, বা এই গ্রুপটাকে বলা হয় ক্ষার ধাতুর গ্রুপ। আচ্ছা, আরো একটা তুমি দেখাইতে পারো, কি দেখাইতে পারো? মনে করো সোডিয়ামের সাথে তুমি একবার হাইড্রোজেন যোগ করতেছো, তাহলে সোডিয়াম আর হাইড্রোজেন এরা মিলে কি তৈরি করে? সোডিয়াম হাইড্রাইড তৈরি করতো। সেম ভাবে পটাশিয়াম প্লাস হাইড্রোজেন এরা মিলিত হয়ে কি তৈরি করতো? পটাশিয়াম হাইড্রাইড তৈরি করতো। বুঝছো? তাহলে এটা যদি সমতা করে দিতে কি হইতো? 2, এখানে 2, এখানে 2, এখানে 2, ডান। তার মানে আমরা এখানে দেখাচ্ছি যে এরা একই, দেখো প্রত্যেকে সোডিয়াম পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম এরা কি করতেছে? এরা একই টাইপের বিক্রিয়া দিচ্ছে, প্রত্যেকে কি করতেছে? একই টাইপের বিক্রিয়া দিচ্ছে। এবং এটাও মেনশন করে দিবা যে ক্যাটায়ন তৈরি করার পরে এরা প্রত্যেকে কি কি ধরনের যৌগ গঠন করে? আয়নিক যৌগ গঠন করে। তো এই জিনিসপাতিগুলো আলটিমেটলি যদি মেনশন করে দাও এই বিক্রিয়াগুলো দিয়ে, তাহলে তোমার কোশ্চেনে আই থিঙ্ক ফুল নাম্বার চলে আসবে, এবং এটা সুন্দর মতো সাজায় গুছায় লিখবা। ডান। এখন আমরা পরের কোশ্চেনে চলে যাই, কোশ্চেন 2-তে। বুঝছো? কোশ্চেন 2-তে চলে যাই। কোশ্চেন নাম্বার 2, 2-এ কি বলছে দেখো, ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান করো। আমি একটা দেখাই দিই, জেড মৌলটা কি? এক্স ওয়াই জেড আর 4টি মৌল, পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17, 20, 23। 17, 20, 23। আচ্ছা, 23 পারমাণবিক সংখ্যাকার, 23 পারমাণবিক সংখ্যাকার বলো তো? 23 পারমাণবিক সংখ্যাটাকার। তো 23 যার পারমাণবিক সংখ্যা, এটা ফার্স্টে তোমার মৌলটাকে আইডেন্টিফাই করতে হবে। বুঝতে পারছো? ফার্স্টে তোমার কি করতে হবে? মৌলটাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে তোমার সেখানে লিখতে হবে যে উদ্দীপকারকে আমরা দেখতেছি জেড মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 23, এবং 23 যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হচ্ছে ভ্যানাডিয়াম। 23 পারমাণবিক কার জেড ইকুয়াল টু যদি 23 হয়, সে হচ্ছে তোমার ভ্যানাডিয়াম হচ্ছে, তাই না? এরপরে কি করবা? ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা। 2-এর গ, ভ্যানাডিয়ামের কি করবা? ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা। তো ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, কত হলো দেখো? 20 হয়েছে। 6, 4, 10, 12, 18, 20, 4s2, 3d3। তোমাদের একটা কথা বলি, ইলেকট্রন বিন্যাস যখন করবা না, সাজাই লিখবা, অর্থাৎ এইভাবে কিন্তু করে দিবা, নাহলে অনেক টিচার মার্ক কাটে। হ্যাঁ, এটা করলে যে ভুল তা না, কিন্তু আমরা সবসময় সেফ জোনে থাকতে চাই না, যেন টিচার আমাদের ভুল ধরতে না পারে। এই জন্য ইলেকট্রন বিন্যাসটা সাজাই দেওয়াটা আমি সবসময় প্রেফার করি, কারণ অনেক টিচার এই না সাজিয়ে দিলে মার্ক কাটতে পারে। তো আমি রিস্কে কেন যাবো, তাই না? রিস্কে যাওয়ার তো আমার দরকার নাই। 3d3, 4s2 দিলাম। এখন আমার কি বলছে? আর তুমি যদি একবারে সাজিয়ে দিতে পারো তাহলে তো দিতেই প্যারা নাই। এখন আমাকে কি বলছে? এটার অবস্থান দেখাতে। অবস্থান দেখানো মানে কি? গ্রুপ আর পর্যায় দেখাই দেবে। তো গ্রুপ বের করে দেখাবা। তাহলে এর গ্রুপটা কত হবে? গ্রুপটা কত হবে বলো? ডি আর এস। দেখো ভ্যালেন্সিয়াল এস, তার আগে ডি আছে, তার মানে 3 যোগ 2 গ্রুপ হবে হচ্ছে 5। ওকে। আচ্ছা, পিরিয়ডেরটা কত হবে? সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের মান, তাই না? কত? 4। পিরিয়ডটা 4। শেষ। 3 মার্ক ডান। ওকে। আচ্ছা, এবার চলো পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটাতে চলে যাই। 3-এ কি বলছে? অবস্থান নির্ণয় করে এক্স জেড ডাব্লিউ। পারবো আমরা, দেখাচ্ছি না, ঠিক আছে? ওকে, পারবো। এবার পরের কোশ্চেনে যাই, দেখি কি বলছে। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে নির্ণয় করো। পারবো না? অবস্থান। একই কোশ্চেন, পারবো, দেখাচ্ছি না। সো আমি একটা দুইটা করে সলভ করে দিব, বাদ বাকিগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক। আমি কিন্তু টাইপ ওয়াইজ এখানে ভাগ করে দিছি, ঠিক আছে? এরপরে কি বলছে? গ্রুপ পর্যায় সম্পর্কিত আছে। আয়নীকরণ শক্তির তুলনামূলক অবস্থান সর্বদাই, গ্রুপে মৌলের অবস্থান সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যা সমান হয় না। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। অর্থাৎ ওই যে দেখো, এই মৌলটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে সিলিকন, এইটাকে 24 কার
24 পারমাণবিক সংখ্যা কার? 24 হচ্ছে ক্রোমিয়াম, তাই না? 24 হচ্ছে ক্রোমিয়াম। তাহলে ওই যে 3টা কেস দেখাইছিলাম না, এই যে কেস 1, কেস 2, কেস 3, এইটা হচ্ছে সেই 3টা কেসেরই অ্যাপ্লিকেশন। তো এইটা তুমি দেখাবা ইলেকট্রন বিন্যাস করে। আমি যে কথাগুলো বলছি কিভাবে গ্রুপগুলো বের করতে হয়, শুধু এস থাকলে কি হয়, ভ্যালেন্সিয়াল এস প্লাস পি থাকলে কি হয়, ভ্যালেন্সিয়াল এস তার আগেতে ডি থাকলে কি হয়, প্রত্যেকটাতে ওইটাই দেখবা, ঠিক আছে? এটাতে অ্যাকচুয়ালি আসবে কেস নাম্বার 3, এটাতে দেখবা আসতেছে হচ্ছে কেস নাম্বার 2, এটাতে আসতেছে হচ্ছে কেস নাম্বার 1। হ্যাঁ, আই থিঙ্ক আমরা ইজিলি এটা অ্যান্সার করতে পারবো, দেখাচ্ছি না। ওকে, ডান। এটা ছিল হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। দেন গো টু কোয়েশ্চেন নাম্বার 6। এক্স মৌলের অবস্থান যুক্তিযুক্ত কিনা এটা দেখাইতে বলছে। যুক্তিযুক্ত কিনা এক্স মৌলের অবস্থান, কোন নাম্বার গ্রুপ কিছু বলছে? আচ্ছা, গ্রুপ পর্যায়ে সম্পর্কিত প্রশ্ন, ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম, এটা দেখাইতে বলছে। আচ্ছা, তো এটা দেখাইতে হবে। তো চলো এটা একটু করি, এটা একটু করি। ওকে, লেটস স্টার্ট। দাঁড়াও। ওকে, ডান। পর্যায় সারণীর গ্রুপ 1-এ এক্স মৌলের অবস্থান যুক্তিযুক্ত কেনা? এক্স মৌলের অবস্থান, আচ্ছা এটা আমাদের এই পার্টের কোশ্চেন, আমি তাও বলে দিই। এক্স মৌলটা কি অ্যাকচুয়ালি? প্রোটন সংখ্যা 1, তার মানে হচ্ছে হাইড্রোজেন, তার মানে হচ্ছে হাইড্রোজেন। তো হাইড্রোজেনের অবস্থান গ্রুপ 1-এ যুক্তিযুক্ত কিনা এটা আমাকে বর্ণনা করতে বলছে। তো ফার্স্টে 1s1 দিয়ে, এটা হচ্ছে আমাদের সিস্টেমেটিক্যালি হাইড্রোজেন গ্রুপ 1-এই থাকতেছে। এরপর ওই যে আমরা তোমার হচ্ছে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান নিয়ে যে বিতর্ক ছিল, ওই বিতর্কের আলাপটাই তোমার এখানে তুলতে হবে। কি আলাপটা? আলাপটা হচ্ছে এরকম যে ভাইয়া গ্রুপ 1টা কিসের ধাতু বেসিক্যালি, মানে কিসের গ্রুপ? গ্রুপ 1টা হচ্ছে তীব্র ক্ষার ধাতুর গ্রুপ। ক্ষার ধাতু কারা? যারা সহজে ইলেকট্রনটা ত্যাগ করতে পারে, বা হচ্ছে তোমার পানির সাথে বিক্রিয়া করে হাইড্রক্সিল তৈরি করতেছে, হাইড্রক্সিড তৈরি করতেছে, তাই তো? আচ্ছা, কিন্তু কিন্তু হাইড্রোজেনের ব্যবহারটা দুই রকম, মানে দ্বিচারিতা দেখা যায়। গ্রুপ 1-এ যারা আছে প্রত্যেকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা ধাতুর মতো আচরণ করে, অর্থাৎ ইলেকট্রন একটা ত্যাগ করে। বাট হাইড্রোজেন কি করে? হাইড্রোজেন কি করতে পারে? হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ তো করতেই পারে। এই যে নিয়ে প্রোটন তৈরি করলো, H+, তৈরি করলো, দিয়ে এই হাইড্রোজেন তোমার হ্যালোজেনের সাথে বিক্রিয়া করতে পারে। যেমন কি করতে পারে? H2 + Cl2 নিয়ে এসে HCl তৈরি করতে পারে, যেমনটা সোডিয়াম করতেছিল, পটাশিয়াম করতেছিল, আগে দেখাইছি। মানে হচ্ছে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, আমি যদি একবারে দেখাই জিনিসটা কেমন, H2 + X2 সে তৈরি করে কি 2HX, এটা তৈরি করে, রাইট? এটা তৈরি করে। আবার দেখো এই এই যে হাইড্রোজেনটা, এখানে সে কি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নের মতো কাজ করছে। আবার দেখো এই যে হাইড্রোজেন, এ কি করতে পারে? এ আবার ইলেকট্রন গ্রহণও করতে পারে, গ্রহণ করে H+ প্রোটন ত্যাগ করে, সরি H- এ পরিণত হতে পারে, বুঝছো? নিয়ে কি করতে পারে? এই যে সোডিয়ামের সাথে যখন হাইড্রোজেনটা যুক্ত হয়, তখন সে কি তৈরি করে? সোডিয়াম হাইড্রেট তৈরি করে, সোডিয়াম হাইড্রেট। তার মানে কি এখানে অ্যানায়নের মতো কাজ করতেছে। তো অ্যানায়নের মতো কাজ করে কারা? গ্রুপ 17 যারা আছে, একটা ইলেকট্রন গ্রহণ করে, তাই না? ওরাই তো। তো একবার সে ক্ষার ধাতুর মতো আচরণ করতেছে, আবার সে অধাতুর মতো আচরণ করতেছে। তো এইটাই হচ্ছে তোমার বেসিক্যালি ওই হাইড্রোজেনের অবস্থানে বিতর্ক। তো এই বিক্রিয়াগুলো দেখায় ফার্স্ট ওই সিস্টেমেটিক্যালি গ্রুপের নাম্বার কততে আসে এটা দিয়ে রিয়াকশনগুলো দিয়ে সুন্দর মতো বাংলা ব্যাখ্যা করে দিবা। আই থিঙ্ক প্যারা হবে না। ওকে, ডান। এর পরেরটাতে দেখো, পরের কোশ্চেনটাতে দেখো কি বলছে, যে ওয়াই ও জেড মৌল উভয় ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়ম অনুসরণ করে কিনা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। ওয়াই ও জেড মৌল, এটা বের করতে হবে। ওয়াইটাকে আর জেডটাকে, এটা আমাদের একটু বের করে দেখানো লাগবে সাধারণ নিয়ম অনুসরণ করো কিনা। ওয়াইটা হচ্ছে বেসিক্যালি তোমার সিলিকন। এখন কথা হচ্ছে 47 এই মৌলটার আমার ইলেকট্রন বিন্যাস করতে বলছে না, 47। তো 47 কে হইতে পারে, এটা বেসিক্যালি আমার কিন্তু এখানে দেখানোর খুব বেশি জরুরি নাই। মানে মৌলের নামটা যে তোমার লিখতেই হবে সেটা কিন্তু আমার জন্য অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি কোনো কিছু না, যে 47 এটা এই মৌলটার নাম কি। তো তুমি এখানে বেসিক্যালি কি করতে পারো, তুমি এখানে ইলেকট্রন বিন্যাসটা করে দেখাতে পারো, তো ইলেকট্রন বিন্যাস দেন করে দেখাবা যেটা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটে কিনা। তো চলো আমরা একটু দেখি। সিলিকনেরটা তো আমরা জানি, এটা 14 নাম্বার, যে এটা তো সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটবে না। 47 যে আছে, 47 যে আছে, এটা একটু করো, এটা একটু করে দেখি। এটা হচ্ছে 6-এর ঘ নাম্বার, ঠিক আছে? এটা গ ছিল 6-এর গ ছিল।
এবার দেখবো হচ্ছে 6 এর ঘ। ঠিক আছে, চলো 6 এর ঘ দেখো 47। তো জেড এটা হচ্ছে 47 এর ইলেকট্রন বিন্যাস যদি করি, তো ইলেকট্রন বিন্যাস করার আগে তোমাদের একটা বেসিক নিয়ম শিখাই দিই, এটা তোমরা জানো হয়তো। যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি করতে হয়, তো এটা তুমি ফলো করবা। দেখো ইলেকট্রন বিন্যাস করার নিয়ম মানে যেটাই আসুক, আমরা যদি এটা ফলো করি, তোমাদের বইতে তীর তীর মেরেটের অনেক কিছুই করে ফেলছে, এত কিছু করার দরকার নাই। আমরা একটা জেনারেল সিকোয়েন্স ফলো করব। কিভাবে দেখো আমি কিভাবে ফলো করতেছি। এস 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 পিএস সবকিছু ডাবল ডাবল যাবে। পিএস দেখো পিএস এস এস পিএস পিএস ওকে, দেন ডি পিএস ডি পিএস, দেন এফ ডি পিএস এফ ডি পিএস। তার মানে দেখো পড়বা কিভাবে, এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। আবারও বলতেছি, এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। ওকে ডান। এখন আমাদের কাজটা কি হবে দেখো ভাইয়া, আমরা পড়ে আসছি আগের চ্যাপ্টারগুলোতে, যেখানে ওই যে কোয়ান্টাম সংখ্যা হালকা পাতলা আলোচনা ছিল। এস শুরু হয় কত থেকে, এন ইকুয়াল টু কত থেকে এস শুরু হয়, 1 থেকে শুরু হয়, তার মানে 1s। ওকে, 1 শেষ, তাহলে 1 এর পরে কত সংখ্যা আসে 2, আমরা জাস্ট 1 2 3 4 এর বসাবো, প্রাইমারি প্লাবানো পারে 2s। ঠিক আছে, ওকে। এবার দেখো পি শুরু হয় কত থেকে, 1 পি কি পসিবল না, পি শুরু হয় কত থেকে, 2 থেকে শুরু হয়, আমরা তো জানি 2 থেকে পি শুরু হয়, তাহলে 1 পি হবে না, পি শুরু হবে এখান থেকে 2 থেকে। ওকে, এস লাস্টে কত ছিল 2, তাহলে এখন কত বসবে 3। পি লাস্টে কত ছিল 2, এখন কত বসবে 3। এস কত ছিল 3, এখানে কত বসবে 4। ডি, এবার ডির স্টার্টিংটা কত, 1d পসিবল না, 2d পসিবল না, ডি শুরু হয় কত থেকে, 3 থেকে শুরু হয়, তাহলে 3d। পি দেখো লাস্টে কত 3 বসাইছি, তাহলে এখানে 4। এস লাস্টে বসাইছি 4, এখানে তাহলে 5। ডি লাস্টে বসাইছি 3, এখানে তাহলে 4। পি লাস্টে গেছে 4, তাহলে এখানে তাহলে 5। এস লাস্টে গেছে 5, এখানে যাবে 6। এফ 1f পসিবল না, 2f পসিবল না, 3f পসিবল না, এফ শুরু হয় কত থেকে, 4 থেকে। 4f। ভাইয়া ডি লাস্টে কত বসাইছেন 4, তাহলে এটা 5। পি লাস্টে গেছে হচ্ছে 5 6। এস লাস্টে গেছে 6, এটা 7। এফ লাস্টে গেছে 4, এটা 5। ডি লাস্টে গেছে 5, এটা 6। পি লাস্টে গেছে হচ্ছে 6, এটা 7। এস লাস্টে গেছে কত 7, এটা হচ্ছে 8। ঠিক আছে, সো এটা হলে আমার তোমার হচ্ছে যে কোনো ইলেকট্রন বিন্যাস খুব ইজিলি আমরা সলভ করে ফেলতে পারবো। তো এখন এই প্রসিডিউর ফলো করে আই থিঙ্ক এই ইলেকট্রন বিন্যাসটা আমরা করে ফেলতে পারবো। ইলেকট্রন বিন্যাসটা এখন তুমি করবা, তোমার কাজ এটা করে দেখবা এটা সাধারণ নিয়ম ফলো করে নাকি এখানে কোনো কিছু ব্যতিক্রম আছে। ঠিক আছে, ওকে ডান। তো আমি আর এটা করে দিচ্ছি না, তোমাকে বেসিকটা শেখাই দিলাম। এর পরেরটাতে চলে আসি। দেখো পরের কোশ্চেনে কি বলছে, পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করো। পারবো, জেড মৌলের অবস্থান, জেড মৌলের অবস্থান। আচ্ছা জেড মৌলটা কি হবে এটা একটু দেখো, এটা আমি তোমাকে একটু দেখাই দিই জেড মৌলটা কি হবে। দেখো লিথিয়াম ডাব্লু আছে, ডাব্লু লিথিয়াম পরে কি লি না। আচ্ছা এটা তোমাদের আগে একটু দেখাই, এইটা আগে তোমাদের একটু দেখাই আসি, এটা আগে তোমাদের একটু দেখাই আসি। সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু দরকার, আমি এমসিকিউতে দেখাইছিলাম আবারও দেখাচ্ছি। কিছু গ্রুপ আছে, ওই গ্রুপের নেমোনিক সহ মৌলগুলোর নাম মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু ঝামেলায় পড়বা। দেখো গ্রুপ 1 যেটা আছে ফার্স্টে, গ্রুপ 1, গ্রুপ 1 এ কি ভাইয়া, হে হেলিনাকে, মনে করো হেলিনা হচ্ছে, হেলিনা আর রুবি হচ্ছে দুইজন ফ্রেন্ড। একটু গল্প করে বুঝাই, হেলিনা আর রুবি হচ্ছে দুইজন ফ্রেন্ড, বুঝছো, হেলিনা আর রুবি দুইজন ফ্রেন্ড। এখন হেলিনার হচ্ছে বার্থডে, হেলিনার বার্থডে। তো এখন রুবি বলতেছে বন্ধু তুই তো বেশ পশ গার্ল, তো তোর বার্থডে সেলিব্রেট করতে কই যাবি, চল একসাথে বাইরে কোথাও যাও। তখন হেলিনা বললো আচ্ছা প্যারা নাই, চল আমরা তাহলে ফ্রান্স থেকে ঘুরে আসি। তো তখন হেলিনা আর রুবি কোথায় গেল বার্থডে সেলিব্রেশনের জন্য, ফ্রান্সে, ফ্রান্সে চলে গেল। এখন রুবি ভাবলো আরে আমার বন্ধু এত টাকা পয়সা খরচ করে আমাকে ফ্রান্সে নিয়ে আসছে, তোর বার্থডেতে আমি চলো এখন হেলিনাকে আমি সাজাই দিই। ফ্রান্সে নিয়ে আসছে, এখন আমি ফ্রান্সে যে হেলিনাকে বার্থডের জন্য কি করি, বার্থডে গার্ল হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য সাজিয়ে দিই, মেকআপ করাই দিই। তো ওই কনটেক্সট থেকে আমরা একটা লাইন দিতে পারি, হেলিনাকে, হেলিনাকে রুবি, রুবি সাজাবে ফ্রান্সে, বুঝছো,
সাজাবে ফ্রান্সে। হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, সাজাবে ফ্রান্সে। এখন দেখো হেলিনা হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। বুঝছো? ওকে, এরপর হচ্ছে গ্রুপ 2। এরপরে হচ্ছে গ্রুপ 2 আসতেছে। গ্রুপ 2 কি ভাই? গ্রুপ 2 তে কনটেক্সটটা একটু দেখো। মনে করো তোমার বাড়িতে গেস্ট আসছে, তো এই গেস্টের উদ্দেশ্যে তোমার বাড়িতে প্রচুর খাবার দাবার নিয়ে আসছে, বিরিয়ানি, মোগলাই, কাবাব। এগুলা আমার খুব ফেভারিট খাবার, আজকেও খাইছি। বুঝছো? কাবাব খাইছি এখন, এবং বিরিয়ানি তো আমার খুব ফেভারিট। আমি তো হলে থাকি, জগন্নাথ হলে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো তো ওইখান থেকে নাজিরা বাজারে প্রায় যাতায়াত করি, মানে প্রায় প্রতিদিনই যাতায়াত পড়ে। বিরিয়ানি নয় হচ্ছে কাবাব নয় চাপ, এইগুলা মানে খুব ফেভারিট জিনিস। তো তোমাদেরও তো ফেভারিট, তাই না? তো এখন দেখো, তো বিরিয়ানি, মোগলাই, কাবাব এগুলা নিয়ে আসছে তোমার বাসায় গেস্টের জন্য। তো তুমি আস্তে 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 রান্না করে গেছো, রান্না করে যে তোমার মাকে বলতেছো, আচ্ছা শোনো, সবকিছু তো গেস্টদের দেওয়ার দরকার নাই, তো আমার জন্য, আমি তো এগুলো পছন্দ করি, তো আমার জন্য একটু বিরিয়ানি, মোগলাই, কাবাব আলাদা বাটিতে সরাই রাখো। তো এই কনটেক্সটটা থেকে, এই গল্প থেকে আমরা একটা লাইন পাই, বিরিয়ানি, 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 মোগলাই, বিরিয়ানি, মোগলাই, বিরিয়ানি, মোগলাই, কাবাব, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বুঝছো? আচ্ছা, বিরিয়ানি বেরিলিয়াম, মোগলাই ম্যাগনেসিয়াম, কাবাব সিএ ক্যালসিয়াম, সরিয়ে স্ট্রনসিয়াম, বাটিতে বেরিয়াম, রাখো রেডিয়াম। ঠিক আছে, ডান। এরপরে গ্রুপ 13-এ চলে আসো। এরপরে কার কাছে আসবা? গ্রুপ 13-এ আসবা। গ্রুপ 13-এ, গ্রুপ 13-এ, গ্রুপ 13-এর জন্য কি হবে? গ্রুপ 13-এ মনে করো একটা মেয়ের বিয়ে, বুঝছো? এখন বর আসছে, বর খুবই ব্যস্ত মানুষ, খুব ভেরি 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 বিজনেস পারসন, মানে বিজি পারসন, এবং সে বিজনেসই করে, এটা ধরে নাও। বুঝছো? তো তার বিয়ে করারও সময় নেই, কতটা বিজি, বুঝতে পারতেছো? তো সে কোনোভাবে বিয়েটে করতে আসছে, টাইম টাইম বাঁচায়, বিয়ে করতে 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 তার ফোন আসছে ক্লায়েন্টের, হ্যাঁ বস, আমি তো এখন এখানে মিটিং আছে, আমার ইন্ডিয়া থাইল্যান্ডে মিটিং আছে, দ্রুত টিকিট কেটে চলে আসেন, ক্লায়েন্ট তো আরও আসছে, মিটিং করতে হবে। তখন বর কি করলো? বর দ্রুত বিয়ে করতে আসলো, বিয়ে করলো, আসলো, চলে গেল কোথায়? ইন্ডিয়া থাইল্যান্ড। মানে বর আসলো, চলে গেল ইন্ডিয়া ও থাইল্যান্ড। তো এই কনটেক্সটে, এই কনটেক্সটটা থেকে আমরা বলতে পারি বর এলো, মানে বিয়ে করতে এলো, তুম করে এলো, তুম করে চলে গেল। বর এলো, গেল ইন্ডিয়া থাইল্যান্ড, ইন্ডিয়া থাইল্যান্ড। বুঝছো? ইন্ডিয়া থাইল্যান্ড, ইন্ডিয়া থাইল্যান্ড। ওকে, ওকে। এখন দেখো, বর বোরন এলো, অ্যালুমিনিয়াম গেল, গ্যালিয়াম ইন্ডিয়া, ইন্ডিয়াম থাইল্যান্ড, থ্যালিয়াম। ঠিক আছে, গেল। আচ্ছা, এবার 14, তারপরে 14টা কে আছে? মনে করো দুই বন্ধু ঘুরতে গেছে, এখন হঠাৎ তারা একটা সাডেন ডেঞ্জারে পড়ছে, ডাকাতের খপ্পরে। তো তখন এক বন্ধু দেখলো, ডাকাতের খপ্পরে তো পড়ছি, তো আপনি বাঁচলে বাপের দাম, আগে নিজে বাঁচি, তারপর দেখা যাবে। কারণ ডাকাতদের হাতে যদি এবার সরাসরি ধরা খাই, তাহলে বাঁচার কোনো লাইন নেই, আগে নিজে বাঁচি, তারপর দেখা যাবে। তো তখন দুই বন্ধু, খুব ভালো বেস্ট ফ্রেন্ড ছিল, আর একজন যে ছিল সে হচ্ছে, আমার বন্ধু তো আমরা একসাথে আছি, কোনো না কোনোভাবে স্কেপ করবো, বেঁচে যাবো এখান থেকে। বাট অপোজিটে যে ফ্রেন্ড ছিল, সে কি করলো? বিশ্বাসঘাতকতা করলো, বিট্রে করলো। সে আরেক বন্ধুকে বিপদে রেখে চলে গেল। অ্যান্ড যে চলে গেল, বেঁচে গেল, সে ভাবলো তো ওই বন্ধু হয়তো মারাই যাবে, বাঁচতে পারবে না, বাট কোনো না কোনোভাবে ওই বন্ধুটাও কি হলো? বেঁচে গেল। তো সাডেনলি যখন গ্রামে আসলো,
আসলে দুই বন্ধুর মুখোমুখি দেখা। তখন যে বন্ধুকে ফালায় রেখে আসছিল ওই বিপদের মধ্যে, তখন সেই বন্ধু অপর যে বন্ধুর মানে অ্যাকচুয়ালি যে যে ফেলায় রেখে আসছিল, ঠিক আছে, তাকে বলতেছে, যে বেঁচে আসলো কোনোভাবে ডাকাতের হাত থেকে, মানে যাকে ফালায় রেখে আসা হয়েছিল জঙ্গলে বা বিপদের মধ্যে, তখন অপোজিট ফ্রেন্ডকে সে বলতেছে, ধিক্কার জানাচ্ছে, লজ্জা, ছি ছি, তুই সবকিছু জেনে শুনে আমাকে রেখে পালায় আসতে পারলি, তার মানে ছি ছি, জেনে শুনে পালালে, মানে সবকিছু বিপদ সম্পর্কে তুমি ইনফর্ম ছিলে, জানলে, তাও এই অবস্থা আমাকে একা রেখে পালায় আসলে। তো এই জায়গাটা থেকে, এই গল্প থেকে আমরা একটা লাইন আনতে পারি, ছি ছি, জেনে শুনে পালালে, ছি ছি, জেনে শুনে পালালে। ঠিক আছে, ওকে। এখন দেখো, এই ছিতে কি, সি কার্বন, পরের সিতে সি সিলিকন, জেনে জি জার্মেনিয়াম, শুনে এসএন টিন, স্ট্যানাম, পালালে পিবি প্লাম্বাম বা লেড। গেল। এবার গ্রুপ 15, এবার গ্রুপ 15 ভাইয়া, গ্রুপ 15 এরপরে কি আছে? কার্বন শেষ, কার্বনের পরে কি আসে? নাইট্রোজেন। ঠিক আছে, তো সামনেই ছুটি আসতেছে। তো ধরো একটা ভ্যাকেশনে তোমার হচ্ছে, তুমি তোমার এক ফ্রেন্ড, তার নাম হচ্ছে নাফিস, নাফিসকে ডাকতে গেছো, এই নাফিস কই, খেলাধুলা করতে হবে বিকেলে, এই নাফিস, নাফিস এই নিচে কথা আছে, খেলতে হবে। তখন তার ব্যালকনি থেকে তার ফ্যামিলি মেম্বার রিলেটিভ এসে বললো যে বাবা নাফিস তো বাড়িতে নেই। তখন তুমি জিজ্ঞেস করলে, আন্টি নাফিস কই গেছে? তখন বললো যে বাবা নাফিস তোর আন্টির বাসায় বেড়াতে গেছে। ওই কন্টেক্সট থেকে আমরা বলতে পারি যে নাফিস এখন কোথায়, কোথায় গেছে বলো? নাফিস আন্টির বাসায়, অর্থাৎ নাফিস আছে, নাফিস আছে আন্টির বাসায়, নাফিস আছে আন্টির বাসায়, বুঝছো? আন্টির বাসায়। সো নাইট্রোজেন, নাফিস, ফসফরাস, নাফিস আছে, আচ্ছা এইখান থেকে ফসফরাস না অ্যাকচুয়ালি, এই এন দিয়ে হচ্ছে নাইট্রোজেন, লিখি এই নাফিসের এন নাইট্রোজেন, ফিস এটাতে হচ্ছে ফসফরাস, আছে এস আর্সেনিক, আন্টি এসবি এন্টিমনি, বাসায় বিসমাথ, বুঝছো? বিসমাথ। ওকে, তো এখন দেখো পরেরটাতে যাই। গ্রুপ, আচ্ছা সরি, এটা গ্রুপ 17 লিখছে, এটা গ্রুপ 15 হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা হবে গ্রুপ 15, গ্রুপ 15। এবার গ্রুপ 16, গ্রুপ 16। আচ্ছা তোমরা সামনে কি এক্সাম দিচ্ছ? এসএসসি এক্সাম দিচ্ছ না? তো আমার ধরো আদার্স ফ্রেন্ডরা জিজ্ঞেস করতেছে, এই তুই কাদের পড়াতে চাস বা কাকে পড়াচ্ছিস, বা ও কিসে পড়তেছে, তখন আমি কি বলবো? আমি উত্তরে, যে তোমরা তো সামনে এসএসসি দিবা, ও এসএসসিতে পড়ে, ও এসএসসিতে পড়ে। তো সেই উত্তর দিয়ে আমি বলতে পারি একটা লাইন, ও এস এস সি তে পড়ে, বুঝছো? বুঝতে পারছো? তাহলে ও এস এস সি তে পড়ে। ওকে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলিনাম, গ্রুপ 17 আই থিঙ্ক তোমরা সবাই পারো, এটা দেখানোর দরকার নেই। গ্রুপ 18 যাচ্ছি। গ্রুপ 18 কি? নিষ্ক্রিয় গ্যাস, তাই তো? গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এখন গ্রুপ 18 যখন আমরা গেলাম, যার পরে দেখতেছি একটা ক্রিকেট ম্যাচ চিন্তা করো, একটা ক্রিকেট ম্যাচ চিন্তা করো। ওকে, ধরো বাংলাদেশের মতো অবস্থা, একটা টিম, বাংলাদেশ কি অবস্থা, যে মনে করো যে জেতা ম্যাচ, তুমি বাংলাদেশ জিতবে, অপোজিশনও চাইতেছে বাংলাদেশ জিতে যাক, সেইভাবে খেলতেছে, বাট বাংলাদেশ না, তারা বলবে না আমি জিতবো না, আমার আমার ধর্ম এটা, আমি জিতবো না, আমি হারবো, জেতা ম্যাচও আমি হারবো, বাংলাদেশের যেটা স্বভাব। তো এরকম একটা ঘটনা, মনে করো একটা টিম জিতে যাচ্ছে, এক ওভারে লাগবে 30 রান, কত? এক ওভারে 30 লাগবে, 30 মাত্র, জেতা সম্ভব? একেবারে 30 সম্ভব। তখন যে টিম বলারে আছে সে তার খুব খুশি যে একেবারে 30 লাগবে, জিতে গেছে তারা, তখন তারা নিয়ন নামে একজনকে বল দিল, নিয়ন। তো নিয়ন বলে গেল, বলে যে কি করলো, বলে যে প্রথম 5 বলের, মানে প্রথম 6 বলের 5টা বলে সে 4টা 6 খাইছে, মানে 4 ছক 24, 24 দিছে, 5 বলে 24 দিয়ে দিছে, আর এক বল আছে, তাহলে এক বলে কত লাগে? 6। তখন দলের ক্যাপ্টেন আসলো, যে কোথায় একেবারে 30 লাগতো, সেখানে এখন এক বলে 6 লাগে, সে অলরেডি কি করছে? 4টা 6 খেয়ে গেছে। তখন এসে বলতেছে, হে নিয়ন, আর কারো যেন রান্না হয়, মানে রান হলে তো হেরে গেল, ঠিক আছে, হে নিয়ন আর কারো যেন রান্না হয়, ঠিক আছে, বাংলাদেশের মতো।
হেনিয়ন, হেনিয়ন আর কারো যেন যেন রান না হয়, আর কারো যেন রান না হয়, বুঝছো? ওকে, তাহলে হেতে হিলিয়াম, নিয়ন আর কারো ক্রিপ্টন যেন জেনন রান আর রিডন না হয়, শেষ এতটুকু। এই যে মৌলগুলা, এই মৌলগুলা প্রত্যেকটা নাম কিন্তু মুখস্থ রাখো, তাহলে হচ্ছে গ্রুপ ওয়াইজ মনে রাখলে এই যে কোনো এই যে আমাদের যে চার্টগুলো আছে এগুলো সলভ করতে তোমার আর প্যারা খাওয়া লাগবে না। ওকে, তাহলে স্টার্ট সলভ করে দিই দ্রুত। পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান পারবা, জেড কে এটা একটু দেখাই দিই। তো লিথিয়াম, তাহলে এটা কি হইতো দেখো, লি না কে রুবি, এই যে দেখো মিলেক্স, সাজাবে ফ্রান্সে সিজিয়াম। তাহলে জেড বলছে না ভাইয়া, জেড তুমি এইভাবেও যাইতে পারো, এইভাবেও যেতে পারো, ইচ্ছা। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সিলিকনের পরে কি আসে, ফসফরাস। দেখো এখন যদি এইভাবে যাইতে তাহলে কি আসতো, লিথিয়াম, লিথিয়ামের পরে কে, বেরিলিয়াম, তারপরে কে, বোরন, তারপরে কে, বোরনের পরে কি আসে, কার্বন, কার্বনের পরে কে, নাইট্রোজেন, নাফিস আছে অ্যান্টিন ভাষায়, এই যে নাফিস ফসফরাস, বুঝছো? তাহলে জেড কে ফসফরাস, এখন আর পারবো না, পারবো। এক্স ডাব্লিউ এক্স ওয়াই মৌলগুলো একই রকম ধর্ম প্রদর্শন করে বিক্রিয়া সহ দেখাও, ডাব্লিউ এক্স ওয়াই, ওই যে সেই গ্রুপ একের যারা একই, সো একই টাইপের ব্যাখ্যা, আই থিঙ্ক পারবো। ডান, করে ফেলছি। এরপরেরটা চলে যাই, সৃজনশীল প্রশ্ন 8। কৌণিক ভরবেগ এটা আমাদের না, এক্স ওয়াই মৌলটি একই রকম ধর্ম প্রদর্শন করে, পারবো। হেভি টাইপের কোশ্চেন। এক্স ওয়াই, এক্সটা কি বলতো, এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, পারবো না, পারবো। ওইখানে যে টাইপের বিক্রিয়া দেখাইছিলাম এখানে একই কাজ। এইখানে হচ্ছে তোমার সর্বশেষ শক্তি স্তর, এখানে কত হবে ইলেকট্রন বিন্যাস দেখো তো, এটা কিন্তু মেনশন করতে হবে। দেখো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2 2s2 টুপি কত, টুপি কত 5। ক্লোরিনের করলে কত হবে বলো তো, 1s2 2s2 2p6 3s2 3p5। এখন তোমাকে যদি আমি বলি গ্রুপ 17 এর ভ্যালেন্সিয়ালের ইলেকট্রন বিন্যাসের সাধারণ প্রতীক কি হবে, এখন অনেকেই বলবে ভাই np5, এটা কি শুধু np5 হবে, দেখো তো এটা অনেকে ভুল করে, এই ভুল করা যাবে না ভাইয়া। ভ্যালেন্সিয়ালের কি শুধু পি আছে না, তো এসও আছে না, 2 2 3 3, ঠিক আছে, এসপি দুইটাই কিন্তু আছে। তাহলে এখানে কমন কি দেখো তো, s2p5 এটা কমন, বাট যত উপর থেকে নিচে যাচ্ছ, ক্লোরিনের ক্ষেত্রে 2 2, ক্লোরিনের ক্ষেত্রে 3 3, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনের ক্ষেত্রে গেলে 4 4, তাই না, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তারপরে গেলে 5 5, এইভাবে তো চেঞ্জ হবে, রাইট? তাহলে আলটিমেটলি s2p5টা কমন, s2p5টা সেম কনস্ট্যান্ট রাখতে হবে, বাট চেঞ্জ হচ্ছে কি ভ্যালেন্সিয়াল, মানে প্রধান শক্তি স্তর। তো প্রধান শক্তি স্তর প্রকাশ করে কি দিয়ে, n দিয়ে, ns2 np5, এটা কিন্তু মাস্ট মেনশন করে দিবা, হ্যাঁ, এদের ভ্যালেন্সিয়ালের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা। তারপরে তো কমন জিনিস যে ফ্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড হতে পারে, ক্লোরিন একটা করে গ্রহণ করে ক্লোরাইড হতে পারে, অষ্টক তত্ত্ব মেনে চলো, এটার ব্যাখ্যা দিবে স্থিতিশীলতা অর্জনের জন্য গেল। তারপর এরা অ্যানায়ন তৈরি করতেছে এবং এই অ্যানায়নগুলো এরা ইলেকট্রন বিন্যাসের, এরা হচ্ছে আয়নিক যৌগ তৈরি করতে পারে। আবার কি করতে পারে, এরা সবাই দ্বিপরমাণুক, এরা সবাই দ্বিপরমাণুক, তাই না, এরা দ্বিপরমাণুক F2Cl2 সমযোজী বন্ধন তৈরি করতে পারে, এটাও বর্ণনা করবা। তারপরে এরা হচ্ছে সব নন পোলার যৌগ, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0, এটা বললা। আচ্ছা আর কি আছে, আর কি বলা যায়, আর হচ্ছে যে সোডিয়ামের সাথে বিক্রিয়া দেখাই দিবা, ধাতুদের সাথে তারা কি ধরনের বিক্রিয়া দেয় সেটা দিবা, হাইড্রোজেনের সাথে কি ধরনের বিক্রিয়া দেয় সেটা দিবা। এইভাবে প্রত্যেকটা বিক্রিয়া তোমরা দেখাই দিয়ে সমীকরণ সহ সুন্দর মতো কি করবা, ব্যাখ্যা করে। ডান, বুঝতে পারছো? ওকে, পরেরটাতে চলে যাই। পরেরটাতে কি বলছে, ওয়াই মৌলটির গ্রুপ পর্যায় নির্ণয়, পারবো, আয়নীকরণ শক্তি পরে আসতেছি, ঠিক আছে, পারা যাবে। এখন দেখো পরেরটাতে চলে যাই, 10। আচ্ছা এটাও অষ্টক নিয়ম মানা হয় না, এটা আমাদের না, এটা চ্যাপ্টারে না, পরের। আয়নীকরণ শক্তির মান এখন কি চলে আসছে, পর্যায়বৃত্ত ধর্ম চলে আসছে। পর্যায়বৃত্ত ধর্ম পড়ার আগে আমি আচ্ছা আচ্ছা সরি, এইখান থেকে পর্যায়বৃত্ত ধর্ম চলে আসছি, তার মানে ঘ নাম্বার থেকে আমার অ্যান্সার সলভ শুরু করতে হবে। ওকে লেটস স্টার্ট। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এখান থেকে কোশ্চেন আসবেই। দেখো যেটা যেভাবে বোঝাবো ভালো মতো মনে রাখবা। প্রথমে দেখো আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব ফার্স্টে, এটা হচ্ছে শিল্ডিং ইফেক্ট। এই এমসিকিউ পোর্শনেও আমরা কথা বলছি, শিল্ডিং ইফেক্ট বা আচ্ছাদন প্রভাব, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তাই
এই চ্যাপ্টার পড়াতে গেলে এই টপিকটা ঘুরে ফিরে সব জায়গায় আসে। শিল্ডিং ইফেক্ট বা আচ্ছাদন প্রভাব। দেখো শিল্ডিং ইফেক্ট জিনিসটা কি, আমি একটা উদাহরণ দিয়ে সবসময় বোঝাই যেন স্টুডেন্টরা ভালোভাবে ফিল করতে পারে। ঠিক আছে, মনে করো একটা বুলেট, এটা হচ্ছে ওয়াল, এই ওয়ালে সে হিট করতে চায়, বাট মাঝখানে কি হচ্ছে, মাঝখানে একটা তক্তা আছে, এটা মনে করো এ নাম্বার ঘটনা। লেটস সি দ্য বি নাম্বার ঘটনাতে কি হচ্ছে, দ্য ওয়াল, দিস ইজ দ্য ওয়াল, যেখানে কি হচ্ছে ভাইয়া, যেখানে সেম ভাবে এই বুলেটটা হিট করতে চাচ্ছে, রাইট? আচ্ছা চাইতেই পারে, সেটা তো কোনো প্রবলেম না। বাট এখন মনে করো এখানে দুইটা তক্তা আছে, এখন বলো তো বুলেটটা বাধা পাবে কোথায় বেশি? কেস এতে বেশি বাধা পাবে নাকি কেস বিতে? বিতে বেশি বাধা পাবে, অবভিয়াসলি বিতে। কেন? কারণ এখানে দুইটা তক্তা বেশি, বাধাও বেশি পাবে। তো যেখানে তক্তার সংখ্যা যত বেশি, বাধাটাও তত কি হচ্ছে, বাধাটাও সেখানে তত বেশি হচ্ছে, রাইট? আমরা বুঝতে পারছি। সেম ভাবে তুমি জিনিসটা একটু ফিল করার ট্রাই করো, ওকে? জাস্ট একটু ফিল করো। মনে করো এই একটা স্ট্রাকচার, এই একটা, আর এই একটা, ওকে? চলো অন্য কারণে দেখো, 1 2 1, দ্বিতীয় শক্তি স্তর, এখন লক্ষ্য করো তো ভাই, নিউক্লিয়াসে কি পজিটিভ চার্জ? আমরা সবসময় আমাদের পর্যায়বৃত্ত ধর্ম বা সামথিং জানেই কথা বলি, আলোচনা করতে গেলে আমাদের ইলেকট্রন নিয়ে কথা বলা লাগবে। কোন ইলেকট্রনগুলো নিয়ে? ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। কেন? কারণ যখন যৌগ গঠন হয়, ধরো আয়নিক বন্ধন হচ্ছে, তখন কি হয়, ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে, অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে। ভাই কোথা থেকে ইলেকট্রন ত্যাগ করে? ওই যোজ্যত স্তরের ইলেকট্রনই তো ত্যাগ করে। ইলেকট্রন গ্রহণ করলে আসলে কোথায় এসে বসে? যোজ্যত স্তরেই বসে। ইলেকট্রন শেয়ার হবে, কোন ইলেকট্রনগুলো শেয়ার হয়? যোজ্যত স্তরের ইলেকট্রনগুলো, মানে সর্ববহিস্থ কক্ষপথের। তো আমার যাবতীয় আলোচনা এই যোজ্যত স্তর নিয়েই হবে, বুঝছো? ওকে, এখন দেখো তো ভাই, এই যে সেন্টারে যে পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জের সাথে সর্ববহিস্থ কক্ষপথের নেগেটিভ চার্জের একটা কি আকর্ষণ আছে কি নাই? অবভিয়াসলি আছে। কেন? কারণ আমরা জানি পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে সেন্টারে আছে নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন আর নিউট্রন, নিউট্রন তো নিউট্রাল, প্রোটন থাকে, প্রোটনটা পজিটিভ চার্জে চার্জিত, তার মানে নিউক্লিয়াসটা আলটিমেটলি পজিটিভ চার্জে চার্জিত। ভ্যালেন্সিয়ালে কি আছে? ইলেকট্রনটা কোন চার্জে চার্জিত? নেগেটিভ চার্জে। তাহলে এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা কি আছে? আকর্ষণ বল কাজ করে। সেম ভাবে এইখানেও পজিটিভ আর নেগেটিভ যারা আছে, এদের মধ্যেও কি একটা আকর্ষণ বল কাজ করবে না? হ্যাঁ করবে। এখন বোঝো এইখানেই ঘটনাটা হচ্ছে ওই তক্তার মতো। দেখো এখানে মধ্যবর্তী শক্তি স্তর আছে একটা, এখানে মধ্যবর্তী শক্তি স্তর আছে দুইটা। এই মধ্যবর্তী শক্তি স্তরে আলটিমেটলি কারা থাকে? কারা? মধ্যবর্তী শক্তি স্তরেও তো তোমার সেই ইলেকট্রনরাই থাকে, এগুলো তো ইলেকট্রন, মানে নেগেটিভ চার্জই তো আছে। তার মানে এই পজিটিভ নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভ, এদের প্রত্যেকের মধ্যে কি আকর্ষণ বল আছে না? আকর্ষণ বল আছে কিনা বলো? আছে কিনা? আকর্ষণ বল আছে তো, কাজ করতেছে না? করতেছে। তাহলে ভাইয়া এই মধ্যবর্তী শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো আছে, এরা তো আলটিমেটলি কি করতেছে? সেন্টারের যে পজিটিভ চার্জ তার সাথে একটা অ্যাট্রাকশন ফোর্স দ্বারা বাইন্ড থাকতেছে না? থাকতেছে তো। তাহলে আলটিমেটলি এই ভ্যালেন্সিয়ালের যে ইলেকট্রনটা রয়েছে, তার সেন্টারের পজিটিভ চার্জের সাথে যে আকর্ষণ বলটা ফিল করার কথা, বা যে স্ট্রং একটা ফোর্স দ্বারা অ্যাট্রাক্টেড হওয়ার কথা, সে কি অ্যাট্রাক্ট হইতে পারবে? ওই আগের কেসটার মতোই দেখো, এই যে এদের মতো, তক্তার সংখ্যার মতো, বাধা পাবে না? তক্তার সংখ্যার মতোই দেখো, বাধা পাবে কিনা? বাধা পাবে না। তার মানে এই মধ্যবর্তী শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে, তারাও কি করতেছে? ওই সেন্টারে পজিটিভ চার্জের সাথে একটা আকর্ষণ বল ক্রিয়েট করতেছে। বিধায় এই ভ্যালেন্সিয়াল ইলেকট্রনটা যে আকর্ষণ বলটা ফিল করার কথা বা পাওয়ার কথা, সে পাচ্ছে না, তার থেকে কম পাচ্ছে। এবং এই যে যতটুকু পাচ্ছে, মানে রেডিউসড হয়ে যতটুকু পাচ্ছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কার্যকরী নিউক্লিয়র বল, বা এটাকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে এফ নেট দিয়ে। আমরা এটাকে এফ নেট বা নেট ফোর্স দিতে বলতে। তাহলে এই যে
এই যে আকর্ষণ বলটা ভ্যালেন্স শেলের ইলেকট্রনের সাথে সেন্টারের পজিটিভ চার্জ নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কমে যাচ্ছে কেন? মধ্যবর্তী শক্তিস্তর ইলেকট্রনের বাধা দেওয়ার জন্য। এই ইলেকট্রনের যে বাধা দেওয়ার ঘটনা বা ধর্ম মধ্যবর্তী শক্তি স্তরের, এটাকে আমরা বলি হচ্ছে শিল্ডিং ইফেক্ট বা আচ্ছাদন প্রভাব। ক্লিয়ার? তার মানে মধ্যবর্তী শক্তি স্তর বাড়লে আমরা বুঝতে পারি আচ্ছাদন প্রভাব বাড়বে। ডান, কারণ ইলেকট্রনটা বাড়তেছে। ওকে, শেষ। এখন একটা জিনিস লক্ষ্য করবা খুব ভালো মতো, ঠিক আছে? খুব ভালো মতো দেখো, যদি আমরা একটা গ্রুপের উপর থেকে নিচে যাই, দেখো একটা গ্রুপ উপর থেকে নিচে যাচ্ছে, সাপোজ আমরা গ্রুপ 1 দিয়ে একটু বোঝাই। মনে করো এখানে হাইড্রোজেন আছে, তারপর লিথিয়াম আছে, তারপর সোডিয়াম আছে। হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করলে কি 1, লিথিয়ামের কি 2, 1, সোডিয়ামের কি 2, 8, 1, এইভাবে পটাশিয়ামে গেলে 2, 8, 8, 1, এইভাবে কি শক্তিস্তর দেখো বাড়তেছে। হাইড্রোজেনের শক্তিস্তর ছিল একটা, লিথিয়ামের 2টা, সোডিয়ামের 3টা। যত উপর থেকে নিয়ে যাচ্ছে একটা করে শক্তিস্তর বাড়তেছে। ভাইয়া শক্তিস্তর যদি বাড়ে তাহলে কি হচ্ছে? মধ্যবর্তী শক্তিস্তরে ইলেকট্রনের সংখ্যা বাড়তেছে। দেখে আসলাম। তাহলে শিল্ডিং ইফেক্ট বাড়বে নাকি কমবে? শিল্ডিং ইফেক্টটা বেড়ে যাবে। শিল্ডিং ইফেক্টটা বাড়বে, তার মানে একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে আমরা বলতে পারতেছি যে এদের মধ্যবর্তী শক্তিস্তর বা প্রধান শক্তিস্তরের সংখ্যা বেড়ে যাচ্ছে, বিধায় শিল্ডিং ইফেক্টটা বাড়বে। ভাইয়া শিল্ডিং ইফেক্টটা যদি বাড়ে, আমরা দেখে আসছিলাম কি হচ্ছিল, এই সেন্টারের পজিটিভ চার্জের সাথে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনের যে আকর্ষণ বলটা সেটা কি তুলনামূলকভাবে কমে যাচ্ছে, বাধাপ্রাপ্ত হওয়ার কারণে কমে যাচ্ছে। তার মানে এফ নেটটা কি হচ্ছে, এই কার্যকরী নিউক্লিয় বলটা সেটা কি হচ্ছে, এইটা হচ্ছে তোমার কমে যাচ্ছে। এটা আলটিমেটলি কমে যাচ্ছে, তাই না? আলটিমেটলি সেটা হচ্ছে কমে যাবে। ওকে, চলো, এফ নেটটা কমে যাচ্ছে। এখন এফ নেটটা কমলে কি হইতে পারে আমরা একটু দেখি। আচ্ছা, এফ নেট যদি কমে যায় তাহলে দেখো তো, এই যে সেন্টারে যে পজিটিভ চার্জ আছে, আমি মাঝখানে স্তরগুলো দেখাচ্ছি না, আর এটা মনে করো ভ্যালেন্স শেল, এখানে ইলেকট্রনটা, এদের মধ্যবর্তী যে দূরত্বটা, মানে সেন্টারের নিউক্লিয়াসের সাথে ভ্যালেন্স শেলের যে মধ্যবর্তী দূরত্ব, যে ডিস্টেন্স, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি না পারমাণবিক ব্যাসার্ধ বা রেডিয়াস? এটাকে তো তাই বলি। তাহলে উপর থেকে নিচে গেলে যদি আকর্ষণ বলটা কমে, তাহলে আলটিমেটলি কি হবে? এই যে ভ্যালেন্স শেলটা যত উপর থেকে নিচে যাবা, সে কি হইতে থাকবে? সে দূরে যেতে থাকবে না? উপর থেকে যত নিচে যাচ্ছ আকর্ষণ বল কমতেছে, আকর্ষণ বল কমে যাওয়া মানে কি? সেটা দূরে যেতে থাকবে। তো ভাইয়া যদি দূরে যেতে চায়, দূরে যেতে থাকে, তাহলে কি হচ্ছে দেখো তো, ডিস্টেন্সটা বাড়তেছে নাকি কমতেছে? ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। তাহলে ব্যাসার্ধটা বাড়ে নাকি কমে? ব্যাসার্ধটা বাড়ে। বোঝা গেছে? বুঝতে পারছো? এবার দেখো আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি আমরা একটা দিয়ে সব বুঝে যাব, সব 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 বুঝে যাব, চিল। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তিটা কি হবে বলতো? আয়নীকরণ শক্তি বাড়বে নাকি কমবে? আয়নীকরণ শক্তি কি? আয়নীকরণ শক্তি হচ্ছে কোনো গ্যাসীয় ও নিরপেক্ষ পরমাণু থেকে, কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন নিরপেক্ষ পরমাণুতে বা পরমাণু থেকে এক মোল ইলেকট্রন সরিয়ে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি। বোঝা গেছে কি বললাম ভাইয়া? তাহলে সেটা হচ্ছে কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন নিরপেক্ষ পরমাণু থেকে এক মোল ইলেকট্রন সরিয়ে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেটাকে আমরা বলি হচ্ছে আয়নীকরণ শক্তি। তার মানে আয়নীকরণ শক্তিতে ঘটনাটা কি হচ্ছে দেখো তো, কি হচ্ছে ঘটনাটা? এই যে ভ্যালেন্স শেলে যে ইলেকট্রনটা আছে, এর সাথে কি, মানে মধ্যবর্তী তো শক্তি স্তর আছে, আমি দেখাচ্ছি না, এই সেন্টারের পজিটিভ সাথে এর একটা আকর্ষণ বল কাজ করতেছে, ইলেকট্রনের পজিটিভ নেগেটিভ আকর্ষণ কাজ করতেছে। এখন তুমি চাচ্ছ ইলেকট্রনটাকে বের করানোর জন্য, এটা বের করানোর জন্য। তাই বের করতে গেলে তোমার কি করতে হবে? আগে এই আকর্ষণ বলটাকে ভাঙতে হবে, ব্রেক করতে হবে। এখন এই আকর্ষণ বল তুমি কেমনে বানবা? হাতুড়িতে পিটাই ভাঙবা, না চট থাপ্পড় দিয়ে ভাঙবা? পারবা না। এটা ভাঙতে গেলে কি দরকার? বাইরে থেকে হিট দিতে হবে, এনার্জি দিতে হবে। তার মানে আমরা এখানে কি দিচ্ছি? হিট দেওয়া লাগবে বা এনার্জি দেওয়া লাগবে, তাই না? হিট বা এনার্জি দেওয়া লাগবে, এনার্জি দিতে হবে। তার মানে আয়নীকরণ শক্তিতে ইলেকট্রনটা বের করতে গেলে বাইরে থেকে এনার্জি দিতে হচ্ছে, বাইরে থেকে এনার্জি দিতে হয়। তো বাইরে থেকে যেখানে এনার্জি দেওয়া লাগে, সেটা কি ধরনের প্রক্রিয়া হয়? তাপ উৎপাদন নাকি তাপ হারি?
এনার্জি বাইরে থেকে দিচ্ছ, তার মানে ডেল এইচ এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ আয়নাইজেশন এনার্জি একটা তোমার এন্ডোথার্মিক প্রসেস, তাপহারী প্রক্রিয়া। ওকে, তাহলে দেখো ভাইয়া, উপর থেকে যখন তুমি নিচে যাচ্ছ এই আকর্ষণ বলটা কমতেছে। আকর্ষণ বল কমার অর্থটা কি? সেন্টারের পজিটিভ নিউক্লিয়াসের সাথে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন আকর্ষণ বলটা কমে যাওয়ার অর্থ হচ্ছে যত উপর থেকে নিচে যাচ্ছ ইলেকট্রনটা সেন্টারের সাথে আকর্ষণ বলে দুর্বল হতে থাকতেছে। আকর্ষণ বল যত দুর্বল হবে তুমি ইলেকট্রনটাকে কি তত সহজে ভ্যালেন্সিয়াল থেকে বের করে আনতে পারবা। তো যত সহজে বের করতে পারবা, আকর্ষণ বল যত মানে দুর্বল হবে, বাইরে থেকে এনার্জির পরিমাণটা তত বেশি হবে নাকি কম হবে? অবভিয়াসলি কম হবে, অবভিয়াসলি কম হবে, তাই না? আর এই যে এনার্জিটা দিচ্ছ, এনার্জিটা কি? আয়নাইজেশন এনার্জি। তাহলে উপর থেকে নিচে গেলে যেহেতু তোমার কম এনার্জিতে ইলেকট্রনটা বের করে নিয়ে আসতে পারো, তাহলে তার আয়নাইজেশন এনার্জিটা বাড়তেছে নাকি কমতেছে? আয়নাইজেশন এনার্জির পরিমাণটা, মানটা উপর থেকে নিচে গেলে হচ্ছে কমে যাচ্ছে, আয়নাইজেশন এনার্জিটা কমে যাচ্ছে। এবার আমরা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। কি বললাম? ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। তো ইলেকট্রন আসক্তিটা কি জিনিস? ইলেকট্রন আসক্তিটা হচ্ছে কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন নিরপেক্ষ পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করি, উল্টা এক মোল ইলেকট্রন আমরা ঢুকাইতে হবে, আগে বের করছিলাম এখন ঢুকাবা, প্রবেশ করাবা। তো এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে যদি তুমি এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে চাও, সেক্ষেত্রে কি হবে? তাপ নির্গত হবে নাকি তাপ দিতে হবে? এটা একটা কথা না? এটা একটা কথা। তো দেখো, মনে করো এইখানে, ঠিক আছে, একটা অধাতুর কথা চিন্তা করো, ক্লোরিন ফ্লোরিন সামথিং কিছু একটা। তুমি এখানে নতুন করে একটা ইলেকট্রন ঢুকাতে যাচ্ছ বাইরে থেকে। তো এখানে কি হচ্ছে? যখন ইলেকট্রন নতুন করে একটা দিতে চাইবা, এখানে তো অলরেডি নেগেটিভ চার্জ আছে, ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রন ইলেকট্রন পরস্পরকে কি করবে? এখানে একটা রিপালশন কাজ করবে না? নতুন করে ইলেকট্রন আনতেছো ভাইয়া, আগে নেগেটিভ চার্জ ছিল, আবার নেগেটিভ চার্জ আনতেছো, তো এই ইলেকট্রন ইলেকট্রন পরস্পরকে কি করবে? রিপালস করবে, বিকর্ষণ করবে, স্বাভাবিক। এখন তাও ইলেকট্রনটা কি এখানে বসবে না? ওই যে অষ্টক তত্ত্ব ফিল আপের জন্য বসবে বা স্থিতিশীলতা করার জন্য বসবে, আমরা দেখবো বসবে। তো এই ইলেকট্রনটা যদি বসাতে হয়, তাহলে এই রিপালশনটাকে কি করতে হবে? রিপালশনটা মিনিমাম হবে বা নিউট্রাল করতে হবে। তখন কি করে, যে এনার্জির জন্য এরা রিপালস করতেছিল বা বিকর্ষণ করতেছিল, সেই এনার্জিটা এখান থেকে বের হয়ে যায়। তাহলে যে এনার্জির জন্য রিপালসটা হচ্ছিল, বিকর্ষণ হচ্ছিল, স্ট্যাবিলিটি অর্জনের জন্য ইলেকট্রনটা বসাতে হবে, তাই এখান থেকে এনার্জিটা অটো রিলিজ হয়ে যায়, যেন নিউক্লিয়াসটা স্থিতিশীল হয়। এবং যে এনার্জির জন্য এটা রিপালস করতেছিল, সেই এনার্জিটাই যদি বের হয়ে যায়, তাহলে এখন নতুন করে রিপালশন হবে? হবে না, হলেও খুব কম, নেগলেক্ট করা যাবে। তাহলে এখানে কি হচ্ছে? এনার্জি বের হচ্ছে। তো এনার্জি যদি বের হয়, তাহলে সেটা কি প্রক্রিয়া হয়? এক্সোথার্মিক প্রসেস, অর্থাৎ ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ। ঠিক আছে, তো এটা আমরা পরবর্তীতে দেখবো, একটু পরেই দেখবো, ইলেকট্রন আসক্তি যখন পড়বো, এই ডেল এইচ এর মানটা ইলেকট্রন আসক্তিতে পজিটিভও হইতে পারে, কিভাবে আমরা দেখতেছি। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এখানে ইলেকট্রনটা কি দিতে হয়, মানে ইলেকট্রনটা যখন ঢুকতেছে তখন এনার্জি বের হয়, রিলিজ হয়। তো এটা একটা এক্সোথার্মিক প্রসেস। তো এখানে কিভাবে ডেল এইচ এর মানটা পজিটিভ হইতে পারে ইলেকট্রন অ্যাফিনিটিটা দেখতেছি। তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তো এক কথায় ইলেকট্রন আসক্তি বলতে তুমি বুঝতে পারো ইলেকট্রনের প্রতি আকর্ষণ, অ্যাট্রাকশন। তো যত উপর থেকে নিচে যাচ্ছ, এই সেন্টারের পজিটিভের সাথে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনের আকর্ষণটা কমতেছে। ভ্যালেন্সিয়ালের ইলেকট্রনের আকর্ষণটা কমার অর্থ কি? নিজের যে নেগেটিভ চার্জ, সে তার প্রতি ঠিকমতো আকর্ষণ করে না, বাইরের নেগেটিভ চার্জের প্রতি তার তো আকর্ষণ খুব বেশি কাজই করবে না। কথা বুঝছো? পজিটিভ নেগেটিভে একটা আকর্ষণ করতে হচ্ছে, তাই না? মানে তুমি যদি বাইরে থেকে একটা ইলেকট্রন এখানে বসাতে চাও, ইলেকট্রন কি তুমি চাইলেই কি সুপার গ্লু দিয়ে এখানে বসাই দিতে পারবা? না, ইলেকট্রনটা বসবে একটা আকর্ষণের জন্য। ভাই কোন আকর্ষণ? এই পজিটিভ ওকে ডাকবে, ক্লোজ আপ, কাছে ভালোবাসার গল্পের মতো, কাছে আসার গল্প, কাছে ডাকবে, প্রপোজাল দিবে, তারপরও বসবে। যদি প্রপোজাল না দেয় কিভাবে আসবে, কিভাবে অ্যাকসেপ্ট করবে? যত উপর থেকে নিচে যাচ্ছে সেই বন্ধনটা তো দুর্বল হচ্ছে, পজিটিভ নেগেটিভকে খুব বেশি আকর্ষণ করতে পারতেছে না, বিধায় ইলেকট্রনটা এখানে আসতে পারবে না বা আসতে চাইবে না, অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটিটাও কি হতে চাইবে? ইলেকট্রন অ্যাফিনিটির মানটাও কমতে থাকবে। বুঝতে পারছো? বোঝা গেছে ইলেকট্রন অ্যাফিনিটি কমবে। এখন একটা জিনিস দেখো, এটাও একবারে ক্লিয়ার করে ফেলো, সেইটা হচ্ছে ধাতুর ধর্ম কি বলতো? ধাতুর ধর্ম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, তাই না? ধাতুর ধর্ম ইলেকট্রন ত্যাগ করা। তাহলে এখন যে ধাতু যত সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারবে, সেই ধাতুর
ধর্মটা বা সেই ধাতুর স্ট্রেনটা তত কি হবে, বেশি নাকি কম? অবভিয়াসলি বেশি হবে, কারণ ধাতুর ধর্মই তো ইলেকট্রন ত্যাগ করে, ধাতু তো ইলেকট্রন ত্যাগই করে। তাহলে যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেই ধাতুর স্ট্রেন তত বেশি হবে। আর এই স্ট্রেনটাকে আমরা কি বলতেছি? ধাতব ধর্ম। ধাতব ধর্ম। তাহলে যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি হবে। আচ্ছা, ইলেকট্রন যদি সহজে বের করতে হয় কখন বের করতে পারবা ভাইয়া? যদি ওই ভ্যালেন্স শেলের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা দুর্বল হয়, তাহলে ইজিলি ইলেকট্রনটা বের করতে পারবা। কেন? কারণ সেখান থেকে কম এনার্জি দিয়েই ইলেকট্রনটাকে বন্ধনটা ব্রেক করে বের করে আনতে পারবা। অর্থাৎ যেখানে আয়নাইজেশন এনার্জি কম সেখান থেকে ইলেকট্রনটা বের করা সহজ। আর যত সহজে ইলেকট্রন বের করতে পারবা তার ধাতব ধর্ম তত বেশি হবে। তাহলে একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে আমরা দেখলাম আয়নাইজেশন এনার্জি কমে, তার মানে ইলেকট্রনটা খুব ইজিলি বের করতে পারবা। তাহলে ধাতব ধর্ম বাড়বে নাকি কমবে? বাড়বে। বুঝছো? তাহলে তার ধাতব ধর্মটা বাড়বে, ধাতব ধর্ম বাড়বে। এখন ধাতব ধর্মর সাথে অধাতব ধর্মটা হচ্ছে অপোজিটলি কানেক্টেড। এটা বুঝো, ধাতব ধর্ম যদি বাড়ে অধাতব ধর্ম অটোমেটিক্যালি কি কমে যাবে। তুমি ইলেকট্রন অ্যাফিনিটিতেও দেখতে পারো, ইলেকট্রন অ্যাফিনিটিটাও কি হচ্ছে, কমে যাচ্ছে। ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি? ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। আর অধাতব ধর্ম কি? ইলেকট্রন গ্রহণ করতে চায়। ইলেকট্রন অ্যাফিনিটি কমতেছে, তার মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কমতেছে। তাহলে কি অধাতব ধর্মটাও কমে যাচ্ছে, কারণ অধাতব তো ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। তো যেখানে ইলেকট্রন গ্রহণের মাত্রা কম বা প্রবণতা কম, তাহলে সেখানে অধাতব ধর্ম। বুঝছো? আচ্ছা, আর একটা জিনিস দেখাই দিই, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধকৃত বা সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে পরমাণুদ্বয় কর্তৃক নিজেদের দিকে টেনে রাখা যে ক্ষমতা, সেটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন মনে করো এখানে এ আছে একটা, বি আছে একটা, এটা এটা এই ইলেকট্রন শেয়ার করে এ বি একটা সমযোজী যৌগ বন্ধন তৈরি হয়েছে। ভালো কথা, তৈরি হয়েছে। তাহলে এই ইলেকট্রন জোড়কে বিও টানতেছে, এও টানতেছে। এখন যাবে কোন দিকে সেটা হচ্ছে কথা, সেটা ডিপেন্ড করবে ওই তড়িৎ ঋণাত্মকতা বা যার টেনে রাখার ক্ষমতা বেশি ইলেকট্রন জোড়টা সেটাই যাবে। এই যে টানাটানি করতেছে এই শেয়ারকৃত ইলেকট্রন নিয়ে বি এ, এই টানাটানির ক্ষমতাটাকে আমরা বলতেছি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি। এখন ভাইয়া সিম্পলি ইলেকট্রনটা কার দিকে বেশি যাবে বলো তো? কার দিকে বেশি যাবে? কার দিকে বেশি যাবে? যে ইলেকট্রনটাকে নিজের দিকে বেশি আকর্ষণ করতে পারবে। এখন কি দিয়ে আকর্ষণ করবে? ইলেকট্রন কি চার্জ? নেগেটিভ। আকর্ষণ করতে গেলে কি লাগবে? পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ কোথায় থাকে? নিউক্লিয়াসে। তার মানে যেই পরমাণুটা নিউক্লিয়াস দিয়ে শক্তিশালীভাবে ইলেকট্রনটাকে নিজের দিকে টানতে পারবে সেই ইলেকট্রনটা তার দিকে বেশি ঢুকে যাবে। তার মানে কি? তার টেনে রাখার ক্ষমতা বেশি। আর এই টেনে রাখার ক্ষমতা কি? তড়িৎ ঋণাত্মকতা। তার মানে তার তড়িৎ ঋণাত্মকতাও বেশি। তো আমরা দেখলাম একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে এফ নেটটা কমে যাচ্ছে। তার মানে এফ নেটটা কমে যাওয়ার অর্থ কি? এফ নেটটা কমে যাওয়ার অর্থ এই পজিটিভের সাথে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনের আকর্ষণ কমতেছে। তো আকর্ষণ যদি কমে ইলেকট্রনটা কি বেশি জোরে নিজের দিকে টানতে পারবে? টেনে রাখার ক্ষমতা বাড়বে না কমবে? কমবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? কমে যাবে। বুঝছো? ইলেকট্রোনেগেটিভিটিও ইএন দিয়ে বোঝাচ্ছি, ইলেকট্রোনেগেটিভিটি এটা কমে যাবে। ই এ দিয়ে ইলেকট্রন অ্যাফিনিটি, আই দিয়ে আয়নাইজেশন এনার্জি। ডান। ঠিক আছে? সো এই একটা জিনিস দিয়ে আমরা পর্যায়বৃত্ত ধরনের মোটামুটি সব একটা আইডিয়া পেয়ে নিলাম। ঠিক আছে না? আচ্ছা, এর পরেরটাতে চলে যাই। এটা ছিল গ্রুপ। এবার একটু পর্যায় নিয়ে দেখি। পিরিয়ড। পিরিয়ড পর্যায় কি হয় দেখো তো। একটা পর্যায়ে আমরা মনে করো বাম থেকে ডানে যাচ্ছি, কি হবে? হ্যাঁ, ধরো এখানে লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, বোরন আছে, এটা আছে, এরা আছে। তো এখন দেখো লিথিয়ামে 2 1, বেরিলিয়ামে 2 2, বোরনে 2 3 2 3। ঠিক আছে না? 2 3। এখন দেখো তো বাম থেকে তুমি যে ডানে যাচ্ছ, বাম থেকে যে তুমি ডানে যাচ্ছ, বাম থেকে ডানে গেলে এখানে কি নতুন করে শক্তিস্তর যুক্ত হচ্ছে না? লিথিয়ামেও 2টা, বেরিলিয়ামে 2টা, বোরনেও 2টা। নতুন করে কোনো শক্তিস্তর যুক্ত হচ্ছে না। নতুন করে কোনো শক্তিস্তর যুক্ত হচ্ছে না। তাহলে নতুন করে যদি কোনো শক্তিস্তর যুক্ত না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার কি আচ্ছাদন প্রভাব বা শিল্ডিং ইফেক্টের কোনো ভূমিকা থাকবে? থাকবে না। কারণ শিল্ডিং ইফেক্ট বা আচ্ছাদন প্রভাবের ভূমিকা কখন থাকতেছিল? যখন শক্তিস্তর যুক্ত হচ্ছিল। এখানে তো শক্তিস্তর যুক্ত হচ্ছে না, তখন আচ্ছাদন প্রভাবের কোনো ভূমিকা নেই। বাট কি হচ্ছে, বাম থেকে যখন ডানে যাচ্ছ, ঘটনা যেটা ঘটতেছে এখানে একটা মারাত্মক ঘটনা ঘটতেছে। দেখো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, মানে পারমাণবিক সংখ্যা বাড়তেছে। ভাইয়া স্বাভাবিক অবস্থায় আমরা জানি পারমাণবিক সংখ্যা মানেই তার প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা মানেই হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা, তাই না? তাহলে বাম থেকে ডানে গেলে যদি পারমাণবিক সংখ্যা বাড়ে, তাহলে প্রোটন সংখ্যা বাড়তেছে নাকি কমতেছে?
বাড়তেছে, তার মানে পজিটিভ চার্জ, প্রোটন সংখ্যা মানে কি পজিটিভ চার্জ বাড়তেছে, সাথে কি বাড়তেছে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, ইলেকট্রন সংখ্যা বাড়া মানে কি নেগেটিভ চার্জ সেটাও বাড়তেছে। এখন একটা রিলেট করার জন্য তোমাদের বোঝানোর সুবিধাতে কুলম্বের একটা সূত্র আছে, ওইটা দিয়ে একটু তোমাকে রিলেট করানোর চেষ্টা করি। এটা তোমরা হয়তো দেখছো, এফ ইকুয়াল টু সি ইন্টু মহাকর্ষ, নিউটনের মহাকর্ষ বলের মতো এখানে একটা ফর্মুলা আছে Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। আমি জাস্ট রিলেট করার জন্য দেখাচ্ছি। তো দেখো তো এই আকর্ষণ বলের সাথে চার্জের সম্পর্কটা কি, সমানুপাতিক না, এফ সমানুপাতিক Q1 ইন্টু Q2। বুঝছো? সিম্পল হিসাব, চার্জ যত বাড়বে, পজিটিভ চার্জ যত বাড়তেছে, মনে করো আগে 2টা পজিটিভ 2টা নেগেটিভ ছিল, এখন 4টা পজিটিভ 4টা নেগেটিভ, তারপরে 6টা পজিটিভ 6টা নেগেটিভ, তো যত পজিটিভ নেগেটিভ চার্জ বাড়তেছে আকর্ষণ বলটাও কি তত বাড়বে, স্ট্রং হবে, সোজা হিসাব। এখান থেকেও তাই দেখতেছি। তাহলে যত বাম থেকে ডানে যাচ্ছ আমরা দেখতেছি পজিটিভ চার্জ, মানে সিম্পলি আমরা একবারে দেখে দিই, পজিটিভ নেগেটিভ না দিয়ে সিম্পলি আমরা বলি চার্জ বাড়তেছে। চার্জ যদি বাড়ে তাহলে এই এফ নেটটাও কি হবে, এফ নেটটা বাড়তেছে। এখন এফ নেট বাড়লে কি হবে, এফ নেট বাড়ার অর্থটা হচ্ছে, এফ নেট বাড়ার অর্থটা হচ্ছে তোমার এই সেন্টারের সাথে ভ্যালেন্স শেলের ইলেকট্রনের আকর্ষণ বলটা বাড়তেছে। আকর্ষণ বল বলা মানে কি, এখানে কাছে আসার গল্পটা স্ট্রংলি তৈরি হবে, মানে সেন্টারে পজিটিভ চার্জ ভ্যালেন্স শেলের ইলেকট্রনকে স্ট্রংলি টানতেছে, যত বাম থেকে ডানে যাচ্ছে চার্জ বাড়তেছে তত জোরে 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 টানতেছে। অর্থাৎ কি হচ্ছে, এই ভ্যালেন্স শেলটা তত এদিকে চলে আসতেছে, নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতেছে। তাহলে কি হচ্ছে, নিউক্লিয়াসের কাছাকাছি আসলে দেখো আগে ডিসটেন্স ছিল এইটা, তারপর ডিসটেন্স হলো এইটা, তারপর ডিসটেন্স হলো এইটা, তাহলে কি হচ্ছে ভ্যালেন্স শেলের থেকে নিউক্লিয়াসের দূরত্বটা আস্তে 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 বাম থেকে ডানে গেলে কমে আসতেছে। তার মানে কি ওইটাই কি পারমাণবিক ব্যাসার্ধ না, পারমাণবিক ব্যাসার্ধটা কমে যাচ্ছে। বুঝছো? এবার দেখো তাহলে যত বাম থেকে ডানে যাচ্ছে এই আকর্ষণ বলটা বাড়তেছে না, তার মানে এবার যদি তুমি ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রনটা বের করতে চাও, শক্তিশালী আকর্ষণ বল ভাঙতে হবে। তার মানে বাইরে থেকে হিটটা কি বেশি দিতে হবে না কম দিতে হবে, বেশি দিতে হবে। তার মানে আয়নাইজেশন এনার্জি বাড়বে নাকি কমবে, আয়নাইজেশন এনার্জি বাড়বে। এবার যত বাম থেকে ডানে যাচ্ছ কি হচ্ছে, সেন্টারে পজিটিভ চার্জ নিউক্লিয়াসটা যেটা সেটা ইলেকট্রনকে খুব স্ট্রংলি টানতেছে, নিউক্লিয়াসের প্রতি তার আকর্ষণ মানে নিউক্লিয়াসটা ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়তেছে, ইলেকট্রনকে না দেখে থাকতে পারতেছে না। তার মানে ইলেকট্রনকে আকর্ষণ করার প্রবণতা বাড়তেছে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়তেছে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়তেছে নাকি কমতেছে, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়তেছে। বুঝছো? এবার তাহলে দেখো ধাতব ধর্ম বাড়বে নাকি কমবে, ধাতব ধর্ম মানে ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাহলে আমরা দেখতেছি বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন এনার্জি বাড়তেছে, আয়নাইজেশন এনার্জি বাড়া মানে কি ইলেকট্রন ত্যাগ করা সহজ না কঠিন, ইলেকট্রন ত্যাগ করা অনেক কঠিন হয়ে যাবে বাম থেকে ডানে গেলে। তাহলে ইলেকট্রন ত্যাগ করা যদি কঠিন হয়, ইলেকট্রন আর কি ত্যাগ করতে চাইবে, পরমাণু চাইবে না, আয়নাইজেশন এনার্জি যত বাড়বে এনার্জি বেশি দেওয়া লাগবে, শক্তিশালী বন্ধন, তো তুমি সহজে ইলেকট্রনকে আর বের করতে পারবা না, বিধায় ধাতব ধর্মটা কি হবে, ধাতব ধর্মটা হ্রাস পাবে, কমে যাবে। ধাতব ধর্ম যদি কমে অধাতব ধর্ম বাড়ে নাকি কমে, অপোজিট। তাহলে অধাতব ধর্মটা হচ্ছে বাড়বে, অধাতব ধর্মটা বেড়ে যাবে। বুঝছো? অধাতব ধর্মটা বেড়ে যাবে। আচ্ছা এবার তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হবে, ওই যে ভাই সেন্টারের পজিটিভের সাথে এই ইলেকট্রনের আকর্ষণ বাড়তেছে, তার মানে সেন্টারের পজিটিভ এখন ইলেকট্রনকে স্ট্রংলি নিজের দিকে টানতেছে, নিজের দিকে টানতেছে। তাহলে এখন তাহলে কি হচ্ছে দেখো তো কি হবে, এখন আমরা যদি আগের স্লাইডটাতে একটু যাই, আগের স্লাইডটাতে যাই, তাহলে এই যে এখানে যে ইলেকট্রন শেয়ার হয়েছিল, তাহলে এটা কার দিকে ঝুঁকে পড়বে, যার টানাটানির ক্ষমতা বেশি, টানাটানির ক্ষমতা কার বেশি হবে, যাকে ইলেকট্রনটা যে নিজের দিকে বেশি টানতে পারবে। ইলেকট্রনটা বেশি নিজের দিকে কখন টানবে, যেখানে, যেহেতু ইলেকট্রন নেগেটিভ টানবে কি পজিটিভ, যেখানে পজিটিভটি স্ট্রংলি অ্যাট্রাক্ট করতে পারবে সেখানে। তো বাম থেকে ডানে গেলে আকর্ষণ বল বাড়তেছে, মানে কি এই নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে বেশি জোরে নিজের দিকে টানতে পারবে। তাহলে কি হচ্ছে, তাহলে তার টানাটানি করার ক্ষমতা বাড়তেছে, তাহলে এখানে ইলেকট্রন নেগেটিভিটিটা আলটিমেটলি হচ্ছে বেড়ে যাচ্ছে। বুঝতে পারছো? শেষ। তো মোটামুটি পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আমরা আলোচনা করছি, এবং যে ধর্ম নিয়ে আলোচনা করুক আমি ডিটেলসে যে ব্যাখ্যাগুলো দিছি, তোমরা কিন্তু পরীক্ষার শুধু এই পয়েন্টগুলো দিবা না, আমি জাস্ট পয়েন্টগুলো দিছি কেন, সহজে বোঝার জন্য, সুন্দর মতো ওই শিল্ডিং ইফেক্টকে, যেটা আয়নাইজেশন এনার্জি ইলেকট্রন অ্যাফিনিটি যেটাই বলুক, সুন্দর মতো ব্যাখ্যা দিতে 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 আসবা। আচ্ছা তো এইখানে আমি আরেকটু অ্যাড করে দিই, এই বেরিলিয়াম আর বোরন একটু অ্যাড করে দিই। বুঝছো? এই দুইটা নিয়ে একটু কাহিনী আছে। কাহিনীটা কি দেখো, আমরা তো জানি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, তাই না, বাড়ে। তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, লিথিয়াম বেরিলিয়াম বোরন
তারপরে কি আছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তাই তো? তাহলে এখন দেখো কি হচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে। তাহলে হিসাব অনুসারে আয়নাইজেশন এনার্জিটা কি, আয়োনাইজেশন এনার্জিটা কি আলটিমেটলি বাম থেকে ডানে গেলে বাড়ার কথা, তাই না? এটা হওয়ার কথা। কিন্তু দেখো এইখানে যে ঘটনাটা ঘটে, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখবা 1s2 2s2, বোরনের ইলেকট্রন বিন্যাস করলে দেখবা 1s2 2s2 2p1। ওকে, আচ্ছা এবার তুমি যদি এখানে একটু নাইট্রোজেন আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখো, নাইট্রোজেন 1s2 2s2 2p3, অক্সিজেনেরটা দেখো তো 1s2 2s2 2p4। তো এইখানে বেসিক্যালি একটা নীতি আছে, বুঝছো? একটা নীতি আছে, পূর্ণ অর্ধপূর্ণ নীতি, পূর্ণ অর্ধপূর্ণ নীতি, ফিল্ড হাফ ফিল্ড থিওরি। তো এই রুলস অনুসারে বলা হয় যদি কোনো একটা অরবিটাল পূর্ণ অবস্থায় থাকে বা অর্ধপূর্ণ অবস্থায় থাকে, তাহলে এই নিউক্লিয়াসটা বেশি স্থিতিশীলতা লাভ করে বা মোর স্ট্যাবিলিটি অ্যাচিভ করবে। তার মানে এস এর ক্ষেত্রে যদি বলি অধিক স্থিতিশীল অবস্থা কি হবে, অর্ধেক পূর্ণ বা পরিপূর্ণ S1 অথবা S2। পির ক্ষেত্রে পিতে সর্বোচ্চ থাকতে পারে কয়টা, 6টা, তাহলে অর্ধেক কত P3 বা P6। ডির ক্ষেত্রে কত, সর্বোচ্চ থাকতে পারে 10টা, অর্ধেক হচ্ছে D5 বা D10। এগুলো হচ্ছে তোমার কি অবস্থা বলো তো, এগুলো তোমার হচ্ছে বেশি সুস্থিত অবস্থা অন্যদের তুলনায়। তাহলে এখন দেখো তো বেরিলিয়ামের 1s2 S2s2 ভ্যালেন্স শেল নিয়ে কথা বলতে হবে, তো 2s2 এস অরবিটাল পূর্ণ। বোরনে দেখো 2p1 ভ্যালেন্স শেলে, পি কি অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থা আছে, নাই। বাট বেরিলিয়াম দেখো 2s2 পূর্ণ অবস্থায় আছে। তাহলে অবশ্যই স্থিতিশীলতাতে, স্ট্যাবিলিটিতে কে আগায় আছে বলো, পূর্ণ অর্ধপূর্ণ নীতি অনুসারে স্ট্যাবিলিটিতে কে আগায় আছে, বেরিলিয়াম বোরন থেকে বেশি। সেম ভাবে এখানে কে আগায় আছে, দেখো নাইট্রোজেন 2p3 2p4 p3 তে আছে, অক্সিজেন থেকে বেশি। তাহলে স্থিতিশীলতা বেশি মানে কি, সে খুব একটা স্ট্রং ফোর্স নিয়ে সুন্দর মতো অবস্থান করতেছে। তাহলে কি এখন সে অবশ্যই তার এই স্থিতিশীলতা নষ্ট করতে চাইবে না। তাহলে স্থিতিশীলতা যদি তুমি নষ্ট করতে চাও, অর্থাৎ ইলেকট্রন যদি বের করতে চাও, অবশ্যই সেখানে তোমার এক্সট্রা হিট দিতে হবে, বেশি এনার্জি দেওয়া লাগবে, অর্থাৎ আয়নাইজেশন এনার্জিটা বেড়ে যাবে। তার মানে এইখানে যে ক্রমটা হবে, ক্রমটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে ক্রমটা আলটিমেটলি কি হবে, এটা এই ক্রমটা হবে না, বুঝছো? দেখো এই ক্রমটা এখানে ভাইয়া হবে না, বুঝছো? এই ক্রমটা হবে না। দাঁড়াও, এই ক্রমটা হবে না, ওয়েট, এটা ঠিক ছিল, এটা হবে এরকম, এটা হবে, ঠিক আছে? আই থিঙ্ক মোটামুটি ক্লিয়ার। এখন চলো আমরা কোশ্চেন সলভ করতে যাই। কোশ্চেন সলভ করতে যাই, যা যা আসে সেইগুলো আমরা একটু দেখি। তো দেখো এখানে কি বলছে, তোমার হচ্ছে উদ্দীপকের মৌলগুলোর ওয়াই মৌলের আয়নীকরণ শক্তির ক্রম। ওয়াই মৌলের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, যুক্তি দাও। ওয়াই মৌলকে এক্স ওয়াই, এটা চাইছে, তাই না? ওয়াই মৌলের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, এটা আমাকে বলতে বলছে, খুব ভালো কথা। তাহলে এক্স মৌলটা 6 পারমাণবিক সংখ্যা কার বলতো, 6 হচ্ছে কার্বনের, 9 টাকার, 9 হচ্ছে ফ্লোরিনের। আচ্ছা 12 টাকার ম্যাগনেসিয়ামের। এখন তোমরা যেটা ভুল করবা, ওই যে বাম থেকে ডানে গেলে সব থেকে বেশি, এখন তোমরা বলবা ভাই এই জেড ম্যাগনেসিয়ামের সব থেকে বেশি, বাট না ভাই, ম্যাগনেসিয়াম কি একই পর্যায়ে আছে, কার্বন ফ্লোরিন ম্যাগনেসিয়াম কি একই পর্যায়ে থাকে না, নিয়ন পর্যন্ত নিষ্ক্রিয় গ্যাসে যে শেষ না, তারপর আবার নতুন করে কি শুরু হয়, আবার নতুন করে তোমার হচ্ছে তোমার পর্যায় শুরু হচ্ছে, ওই পাশে থেকে মৌল শুরু হচ্ছে। তার মানে কার্বন ফ্লোরিন তোমার হচ্ছে, ম্যাগনেসিয়ামটা কি এস ব্লক মৌল না, এটা তো হচ্ছে পি ব্লক মৌল। 13 থেকে 17 মাথায় রাখো, 13 থেকে 17 হচ্ছে পি ব্লক মৌল, 18টাও পি ব্লক মৌল, হিলিয়াম বাদে, হিলিয়ামটা শুধু এস ব্লক। তো আমরা বলতে পারি 13 থেকে 18 সবাই পি ব্লক, শুধু 18 হিলিয়ামটা হচ্ছে এস ব্লক, বুঝছো? আর গ্রুপ 1 আর 2 তোমার হচ্ছে এস ব্লক মৌল, মাঝে আবার ডি ব্লক আছে, কিছু এ ব্লক আছে, যাই হোক। তাহলে দেখো এটা যদি পি ব্লক হয়, তাহলে 1 2 এইদিকে আছে। কার্বনটা কত নম্বর গ্রুপে, আমরা দেখছিলাম না যে ছি জেনে শুনে পারলে, বোরনের পরে ছিল 13 14, এটা ছিল 14 নম্বর গ্রুপ, তাই না? এটা তো 17 নম্বর গ্রুপ। আর ম্যাগনেসিয়াম গ্রুপ 2 তে, তার মানে আরো এদিকে আছে, আরো এদিকে আছে, আরো এদিকে আছে, তাই না? তাহলে এখন ভাইয়া একটু লক্ষ্য করতে হবে, এবং ম্যাগনেসিয়াম কত পর্যায়ে বলতো, 1s2 2s2 2p6 3s2।
এরা কিন্তু তৃতীয় পর্যায়ে, ম্যাগনেসিয়াম তৃতীয় পর্যায়ে। এরা কত পর্যায়ে? 1s2 2s2 2p2। এরা কিন্তু সবাই দ্বিতীয় পর্যায়ে, এও দ্বিতীয় পর্যায়ের, এও দ্বিতীয় পর্যায়ের। তার মানে উপরে আছে নিচে আছে। তাহলে এখন দেখো বাম থেকে ডানে যাচ্ছ, বাম থেকে যদি ডানে যাও আয়নীকরণ শক্তি কি বাড়ে নাকি কমে? বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কমে বাড়ে, আর উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে। তো ম্যাগনেসিয়ামটা নিচে আছে, তো ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি তো এমনি কম হবে। তাহলে বাম থেকে ডানে যাও, এর মধ্যে সব থেকে বেশি কি আছে? উপরের দিকে যারা আছে তাদের আয়নীকরণ শক্তি বেশি। তো কার্বন, ফ্লোরিন, ম্যাগনেসিয়াম, এর মধ্যে উপরে কারা আছে? এরা দুজন। তাহলে এদের আয়নীকরণ শক্তি অবশ্যই ম্যাগনেসিয়াম অপেক্ষা বেশি হবে। ম্যাগনেসিয়াম নিচে আছে, গ্রুপের উপর থেকে নিচে গেলে তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি কমে, ভিন্ন গ্রুপে বাট নিচে আছে তুলনা। এটা তৃতীয় পর্যায়ে, ওটা দ্বিতীয় পর্যায়ের মূল, তাহলে অবশ্যই নিচেই আছে, আয়নীকরণ শক্তি কম। তাহলে উপরে আছে দ্বিতীয় পর্যায়ের মূল, এরা, এদের দুইজনের মধ্যে বেশি হবে। এদের দুইজনের মধ্যে কে বেশি হবে? আমরা জানি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। তো ডানে কি আছে? ডানে কি আছে? কার্বন আর ফ্লোরিনের মধ্যে ডানে আছে ফ্লোরিন, তার মানে ফ্লোরিনের আয়নীকরণ শক্তিটা। ওই যে আমি যেই প্রত্যেকটা ব্যাখ্যা দিয়েছি, শিল্ডিং ইফেক্ট দিয়ে, চার্জ দিয়ে দিয়ে, প্রত্যেকটা ব্যাসার্ধ, এফনেট, যা যা বলছি সুন্দর মতো বাংলাদেশ সব কিছু ইলেকট্রন বিন্যাস করে 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 ব্যাখ্যা দিয়ে লিখবা সবকিছু, ঠিক আছে? পারবা আই থিঙ্ক, আমি কিন্তু মুখে বলছি ওইগুলা। ওকে, ডান। পরের কোশ্চেনে যাই। অবস্থান নির্ণয় পারবো। 3টি পারমাণবিক ব্যাসার্ধের ক্রম, ব্যাসার্ধের ক্রমও পারবো, দেখাচ্ছি না আমি, ব্যাসার্ধের ক্রম আই থিঙ্ক পারবো। আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে বলছে ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করতে বলছে। পারবো না? ইলেকট্রন আসক্তির ক্রম, ইলেকট্রন আসক্তির ক্রম পারবো। এরপরে বলছে ওয়াই এবং জেড এর আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রমে পরিবর্তিত হয়, ব্যাখ্যা করো ওয়াই ও জেড এটার। আচ্ছা দেখো ওয়াই জেড কি? এইটা যদি নিয়ন হয়, নিয়নের আগে কি আছে? ফ্লোরিন। তার আগে কি আছে? ফ্লোরিনের আগে কি আছে? ফ্লোরিনের আগে আছে অক্সিজেন। বুঝছো না? এখন বলছে ওয়াই ও জেড এর আয়নীকরণ শক্তি ও পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। সহজ কথা, পর্যায়ের বাম থেকে ডানে, তুমি যখন একটা পর্যায়ের বাম থেকে ডানে যাবা তখন তার ব্যাসার্ধটা কমে নাকি বাড়ে? ব্যাসার্ধটা কমে। আয়নীকরণ শক্তি বাড়ে নাকি কমে? আয়নীকরণ শক্তি বাড়ে। ওই যে দেখাইছিলাম, দেখো এই যে এটা পর্যায়টা দেখাইছিলাম না? দেখাইছিলাম, এই যে দেখো, এটা কমলে এটা বাড়ে, বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। সো ওই ব্যাখ্যাগুলা যেগুলো মুখে বলছি ওইগুলো কিন্তু সুন্দর মতো লিখবা, আই থিঙ্ক পারবা। আমি আর বলতেছি না, এগুলা তোমরা পারবা প্রথম থেকে। ওই যে চার্জ দিয়ে যদি শিল্ডিং ইফেক্ট আনা যায়, আনবা, যা দিয়ে যা যা বলছি আমি ওই দুইটা পড়ানোর ক্ষেত্রে খুব সুন্দর মতো বাংলাগুলো বুঝাই লিখে দিবা, ঠিক আছে? সো আই থিঙ্ক পারবো। এরপরে কি বলছে? এটা কোশ্চেন না, মৌলগুলির পারমাণবিক আকারের তুলনা পারবো। এরপরে কি কোশ্চেন আসছে চলো তো যাই। এরপরে আছে জেড মৌলের অবস্থান নির্ণয় 3টা আকরণ ক্রম। দেখো এগুলো সব প্র্যাকটিস পারবা। আমি জাস্ট মেইন বেসিকগুলো বুঝাচ্ছি এবং দেখাচ্ছি যে এই কোশ্চেনগুলো আসলেই আমরা পারি, ঠিক আছে? অবস্থান নির্ণয়, আসক্তি, পারমাণবিক ব্যাসার্ধ পারবো। এরপরে কি বলছে দেখো, এক্স ওয়াই জেড মৌল 3টি ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। পারবো না? এক্স ওয়াই জেড মৌল 3টি ইলেকট্রন আসক্তির ক্রম পারবো। দেখো এক্স ওয়াই জেড, এক্স কে আমি জাস্ট একটু দেখাই। এক্স কে, এক্স হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তাহলে পরে কি আসবে? অ্যালুমিনিয়াম, তাহলে এরপরে কি? অ্যালুমিনিয়ামের পরে আসবে এখানে সিলিকন, সিলিকনের পরে আসবে ফসফরাস, ফসফরাসের পরে আসবে সালফার, সালফারের পরে আসবে ক্লোরিন, ঠিক আছে? তো 3টি হলো ইলেকট্রন আসক্তির ক্রম। তো বাম থেকে ডানে গেলে কি হয়? ইলেকট্রন শক্তি বাড়ে নাকি কমে? বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মানটা বাড়ে, বাড়ে। তার মানে সব থেকে বেশি ইলেকট্রন আসক্তি কার হবে? ক্লোরিনের, যেহেতু সবে ডানে। তারপরে হবে অ্যালুমিনিয়ামের, তারপরে হবে তোমার হচ্ছে সোডিয়ামের। তার মানে আগে জেড, তারপরে হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে এক্স। আচ্ছা একটা জিনিস একটু আলোচনা করি, এটা বুঝছো আই থিঙ্ক, তাই না? একটা জিনিস আলোচনা করে দিই, একটু বোঝার দরকার আছে। সেটা হচ্ছে গ্রুপ 17 একটু আলোচনা করে দিই। গ্রুপ 17 কারা কারা আছে? ফ্লোরিন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ঠিক আছে? দেখো একটা টার্মের সাথে আমরা একটু পরিচিত হই, সেটা হচ্ছে চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটি বা চার্জ ঘনত্ব, এটাকে প্রকাশ করি কি দিয়ে? মিউ দিয়ে। চার্জ ডেনসিটি মিউ দিয়ে। মিউ ইকুয়াল টু কি আমরা জানি? মিউ ইকুয়াল টু হচ্ছে চার্জ ডিভাইডেড বাই সাইজ, কোনো পরমাণুর চার্জ ডিভাইডেড বাই তার সাইজ, এটা হচ্ছে চার্জ ডেনসিটি, ঠিক আছে? তার মানে চার্জ যদি বাড়ে চার্জ ডেনসিটি বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে। চার্জ বাড়লে চার্জ ডেনসিটিও বাড়বে। আর যদি সাইজের সাথে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তার মানে সাইজ যদি বাড়ে এটা সম্পর্ক বাড়বে। অর্থাৎ আমরা বলতে পারি
চার্জের সাথে মিউর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, মিউ সমানুপাতিক হচ্ছে চার্জ, আর মিউ ব্যস্তানুপাতিক হচ্ছে সাইজ। সিম্পল হিসাব, ইকুয়েশন থেকেই বুঝতে পারতেছি। অর্থাৎ চার্জ যত বাড়তে থাকবে তার ঘনত্ব তত বাড়বে, ঘনত্ব তত বাড়বে, আর সাইজ যত বড় হবে, সাইজ মানে সাইজ যত বড় হচ্ছে সেখানে ঘনত্বটা কি কম, সোজা হিসাব। তো এখন দেখো একটা কথা মাথায় রাখবা, চার্জ ডেনসিটি, আচ্ছা আমি এটা বুঝাই তাহলে বুঝবা। দেখো একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হওয়ার কথা? ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে নাকি কমবে? একটা গ্রুপের উপর থেকে যদি নিচে যাও ইলেকট্রন অ্যাফিনিটিটা কমার কথা, তাই না? তার মানে ইলেকট্রন অ্যাফিনিটির ক্রমটা হওয়ার কথা কেমন? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এটা হওয়ার কথা, কিন্তু এটা হবে না, এটা হবে না। কেন? রিজন কি? এই রিজনটাই ব্যাখ্যা করতে হবে। দেখো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি করো তাহলে কি পাবা? 1s2 2s2 2p5, তাই না? ক্লোরিনেরটা করলে কি পাবা? 1s2 2s2 2p6 3s2 3p5। ভাই একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকারটা ছোট হতে থাকে। গ্রুপ 17 সব থেকে ডানের পর্যায়কে 18, তার আগে 17 17 17। তাহলে বুঝতেই পারতেছো একেবারে ডানের পর্যায় হচ্ছে তোমার হ্যালোজেনের গ্রুপ 17 পর্যায়। তাহলে এই 17 মৌলগুলোর আকার তুলনামূলকভাবে বেশ ছোট হবে। এই ছোটগুলোর মধ্যে আবার যারা আমরা জানি গ্রুপের উপর থেকে যত নিচে আসে আকারটা তত বড় হতে থাকে। তার মানে গ্রুপের উপরে যে আছে ওই গ্রুপের মধ্যে তার আকারটা সব থেকে কম, ছোট। তাহলে গ্রুপ 17 সব থেকে উপরে কি আছে? ফ্লোরিন। তাহলে গ্রুপ 17 মধ্যে সব থেকে ছোট কে? ফ্লোরিন। এখন একটা জিনিস লক্ষ্য করো, ফ্লোরিন, আমি জাস্ট ফ্যাক্টরগুলো লিখে দিচ্ছি, বুঝছো? ফ্যাক্টরগুলো সাজা লিখতে হবে। ফ্লোরিন কোন পর্যায়ের মৌল? ফ্লোরিন হচ্ছে সেকেন্ড পিরিয়ডের মৌল, দ্বিতীয় পর্যায়ের মৌল, ঠিক আছে না? ক্লোরিন কোন পর্যায়ের মৌল? ক্লোরিন দেখো থার্ড পর্যায়ের মৌল, তাই না? তৃতীয় পর্যায়ের মৌল। আবার একটা জিনিস লক্ষ্য করো, ফ্লোরিনের যেহেতু দ্বিতীয় পর্যায়ের মৌল আর ক্লোরিন তৃতীয় পর্যায়ের মৌল, অর্থাৎ ক্লোরিন নিচে আছে, তাহলে সাইজ বড় কার? ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে সাইজ কে বেশি? সাইজ কার বড় বলো? সাইজটা বড় হচ্ছে ক্লোরিনের, ক্লোরিন অপেক্ষা। তাহলে চার্জ ডেনসিটি কার বেশি হবে? সাইজের সাথে চার্জ ডেনসিটির সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে চার্জ ডেনসিটিটা বেশি কার হবে? অবশ্যই ফ্লোরিনের বেশি হবে। এখন চার্জ ডেনসিটি বেশি হওয়া মানে কি? চার্জ ডেনসিটি বেশি হওয়া মানে হচ্ছে ওইখানে চার্জগুলো খুব কনজাস্টেড অবস্থায় আছে, কম্প্যাক্ট অবস্থায় আছে। ওইখানে নতুন করে যদি ইলেকট্রন দিতে চাও সেখানে রিপালশনটা অনেক বেশি হবে, এবং এত বেশি হবে যে ওই নিউক্লিয়াসটা বা পরমাণুটা আনস্টেবল হয়ে যাবে, বা অস্থিতিশীল হয়ে যাবে, স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো তার চার্জ ডেনসিটির কনসেপ্টটা কেন আনলাম? চার্জ ডেনসিটি যেখানে বেশি, চার্জগুলো সেখানে বেশি কনজাস্টেড, ঘনবসতিপূর্ণ এলাকার মতো থাকে। তো নতুন করে চার্জ যদি আনতে চাও, একেই তো ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে, সমধর্মী চার্জ বিকর্ষণ করে, তো এখানে ওই একই ধর্মী চার্জগুলো আরো বেশি গাদাগাদি করে আসে। তো তুমি যদি নতুন করে আবার ইলেকট্রন আনতে চাও সেখানে রিপালশনের মাত্রাটা আরো বেড়ে যাবে, বাট ক্লোরিনের সাইজটা বড়, চার্জ ডেনসিটি কম, তার মানে সেখানে রিপালশনের মাত্রাটা কম হবে তুলনামূলকভাবে। আরো একটা ফ্যাক্টর আছে, কি ফ্যাক্টর? সেটা হচ্ছে দেখো ফ্লোরিনে নো ডি অরবিটাল, বাট ক্লোরিনে তোমার ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তাই না? ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। অর্থাৎ তুমি যদি নতুন করে একটা ইলেকট্রন কোথাও যুক্ত করতে চাও, অ্যাড করতে চাও, ফ্লোরিনের কিন্তু যুক্ত করার মতো দেখো 2p5 আরেকটা নিতে পারে, বাট সে নিতে চাইবেন, সাধারণত ফ্লোরিন নিতে চাই, মানে তার চাওয়ার প্রবণতা কম হবে। কেন? এই যে দুটো রিজন, সাইজ ছোট, চার্জ ডেনসিটি বেশি, রিপালশন বেশি। বাট ক্লোরিনে দেখো 3p5 এরপরে আবার 3d আছে না? বাট আমরা দেখাচ্ছি না, 3d 0, ইলেকট্রনে পুরো ফাঁকা পড়ে আছে। তার মানে সেখানে নতুন করে সে কি করতে পারে? ইলেকট্রন তোমার হচ্ছে সে রিসিভ করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি ফ্লোরিন দ্বিতীয় পর্যায়ের মৌল, ক্লোরিন তৃতীয় পর্যায়ের মৌল, বিধায় ফ্লোরিনের সাইজটা ক্লোরিন অপেক্ষা কি হচ্ছে? ছোট। ফ্লোরিন অনেক ছোট একটা মৌল, এবং তাই ফ্লোরিনে চার্জ ডেনসিটিটা অনেক বেশি। এছাড়াও ফ্লোরিনে কোনো ফাঁকা ডি অরবিটাল নাই, বাট ক্লোরিনে ফাঁকা ডি অরবিটাল আছে। এই জন্য
তুমি যখন কোনো একটা ইলেকট্রন অ্যাড করতে চাইবা, সেই ফ্লোরিনে অ্যাড করতে গেলে সেখানে রিপালশনের মাত্রা অনেক বেশি হয়ে যাবে এবং ফ্লোরিন নিউক্লিয়াসটা বা পরমাণুটা আনস্টেবল বা অস্থিতিশীল হয়ে যাবে। বাট ক্লোরিনে করতে গেলে যেহেতু ক্লোরিনের চার্জ ডেন্সিটি কম, আবার ভ্যাকেন্ট অরবিটাল আছে, সাইজটাও বেশি, তো সেখানে ইলেকট্রনটা সহজে তুমি অ্যাকোমোডেট করতে পারবা বা দিতে পারবা, সে ক্লোরিনটা ইজিলি রিসিভ করতে পারবে। অর্থাৎ সেখানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কম, রিপালশনটা বেশি হয়ে যাওয়ার কারণে। এই জন্য একটা গ্রুপের উপর থেকে নিচে আসলে ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাওয়ার কথা থাকলেও, অর্থাৎ ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের অপেক্ষা বেশি হওয়ার কথা থাকলেও আলটিমেটলি কি হয় না, আলটিমেটলি এটা হয় না, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি হয় না। আলটিমেটলি ইলেকট্রন আসক্তিটা বেশি হওয়ার কার বেশি হয়? ক্লোরিনের বেশি হয়, এটা বেশি হয়। ঠিক আছে, তাহলে বেশি হবে কার? বেশি হবে হচ্ছে ক্লোরিনের। কেন? বুঝতে পারছো? ঠিক আছে, এটাই এক্সট্রা একটু জানানো ছিল। আচ্ছা, এবার চলো পরের কোশ্চেন সলভে চলে যাই। কি বলতেছে একটু দেখি। উদ্দীপকের ওয়াই ও জেড মৌলের মধ্যে কোনটি অধিক সক্রিয়? আমরা এখন সক্রিয়তা নিয়ে কথা বলছি। সক্রিয়তা কার বেশি? আচ্ছা, সক্রিয়তা বেশির ক্ষেত্রেও সেম একই কথা, ওই আয়নাইজেশন এনার্জির কথা। ধাতু হলে আয়নাইজেশন এনার্জি, অধাতু হলে ইলেকট্রন অ্যাফিনিটি দেবে। এখন দেখো ডাব্লিউ এজ জেড কি আছে? ডাব্লিউ হচ্ছে তোমার সোডিয়াম, জেডটাকে পটাশিয়াম। এখন দেখো একটা গ্রুপের উপর থেকে যত তুমি নিচে যাচ্ছ, ওই সেই ব্যাখ্যাগুলো কিন্তু দিবা। প্রধান শক্তি স্তর বাড়তেছে, শিল্ডিং ইফেক্ট বাড়তেছে, এফনেট কমতেছে, এগুলো বাংলায় বেশ ভালো মতো সাজায় গুছায় লিখবো। যা পয়েন্টগুলো লিখে দিচ্ছে এগুলো কিন্তু সুন্দর মতো গুছায় ব্রডলি লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে আয়নাইজেশন এনার্জিটা আলটিমেটলি কার বেশি ভাইয়া? কার বেশি বলো? আয়নাইজেশন এনার্জিটা বেশি হচ্ছে সোডিয়ামের। ওই ব্যাসার্ধটা আগে যত কথা বলছি, যে মেইন পয়েন্টটা, ওটা কিন্তু মাস্ট দেওয়া লাগবে, বুঝছো? ওই পয়েন্টগুলা কিন্তু মিস আউট কইরো না, করলে কিন্তু ঝামেলায় পড়বা। ওইগুলা সুন্দর মতো ব্রডলি কিন্তু লেখা লাগবে, বুঝতে পারছো আমার কথা? ওইগুলা লিখে 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 পয়েন্ট আউটগুলা করে সুন্দর মতো আমাদের কাজ করা লাগবে। এখন ভাইয়া তাহলে লক্ষ্য করো, সোডিয়ামের আমরা দেখতেছি আয়নাইজেশন এনার্জিটা পটাশিয়ামের থেকে বেশি হচ্ছে। তাহলে যেহেতু সোডিয়ামের আয়নাইজেশন এনার্জিটা তোমার হচ্ছে পটাশিয়াম থেকে বেশি, তাহলে সোডিয়াম কি ইলেকট্রনটা সহজে ত্যাগ করতে চাইবে? সোডিয়াম কি ইলেকট্রনটা সহজে ত্যাগ করতে চাইবে বলো? সে কিন্তু তার ইলেকট্রনটা সহজে ত্যাগ করতে চাইবে না। কেন? কারণ হচ্ছে আয়নাইজেশন এনার্জিটা বেশি হয়, সেখানে এনার্জিটা তোমার বেশি দেওয়া লাগতেছে, এনার্জিটা বেশি দেওয়া লাগতেছে। তাহলে সক্রিয়তাটা কার বেশি হবে? দুইটাই ধাতু, তাহলে ধাতুর কাজ কি? ধাতুর কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। তাহলে সক্রিয়তাটা কার বেশি হবে? যে যত সহজে ইলেকট্রনটাকে ডোনেট করতে পারবে, ইলেকট্রনটাকে ত্যাগ করতে পারবে, তার সক্রিয়তা তত বেশি হবে। তাহলে আমরা দেখতেছি সোডিয়ামের যেহেতু আয়নাইজেশন এনার্জিটা বেশি, তাহলে সোডিয়াম কি ইজিলি তোমার হচ্ছে ইলেকট্রনটা ডোনেট করতে পারবে? পারবে না। কে পারবে? যার আয়নাইজেশন এনার্জি কম। তাহলে কার কম? পটাশিয়ামের। পটাশিয়াম ইজিলি ডোনেট করতে পারবে। অর্থাৎ সক্রিয়তাটা কার বেশি হবে বলো? কার বেশি হবে? সক্রিয়তাটা অবশ্যই বেশি হবে হচ্ছে পটাশিয়ামের। সো এই ব্যাখ্যাটা দেওয়ার জন্য কিন্তু আমি আবারও বলতেছি, আমি এখানে জাস্ট কি পয়েন্টগুলো লিখে দিচ্ছি, বাট ওই যে আগের যে ব্যাখ্যাগুলো, শিল্ডিং ইফেক্ট সহ যত যে ব্যাখ্যা ছিল ব্রডলি যে আমি পয়েন্ট আউট করে আসছি, সেগুলো কিন্তু মাস্ট মেনশন করবা, নাহলে মার্ক পাবা না। মাস্ট মেনশন করে ইলেকট্রন বিন্যাস দিয়ে সুন্দর মতো লিখবা, যা যা বলছি ইলেকট্রন বিন্যাস করে প্রত্যেকটা দেখাবা, করে সুন্দর মতো লিখে দিবা যে একটা করে বাড়তেছে, ওইটা দ্বিতীয় পর্যায়ে, ওইটা তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে, এইগুলো সব মেনশন করে করে লিখবা। ঠিক আছে, তাহলে সক্রিয়তাটা কার বেশি হচ্ছে? পটাশিয়ামের। আই থিঙ্ক ক্লিয়ার। আয়নীকরণ শক্তির ক্রম, এগুলো তো পারবো, এগুলো নতুন কোনো কিছু না আমাদের কাছে, এগুলা জলভাত হয়ে গেছে, রাইট ভাইয়া? জলভাত হয়ে গেছে না? অবভিয়াসলি হয়েছে। আচ্ছা, সিমোলের অবস্থান, এই অবস্থান এইগুলা দিলে আমরা একেবারে কোপাকুপি করে দিব। ঠিক আছে, এবিসি মোলের পারমাণবিক ব্যাসার্ধ ক্রম, একই জিনিস, আর দেখাচ্ছি না। এরপরে কি আছে দেখো, একই কোশ্চেন রিপিট হচ্ছে। আমি কিন্তু সব বোর্ড কোশ্চেন, এই সব বোর্ড কোশ্চেন আমি টাইপ ওয়াইজ সব বোর্ড কোশ্চেনই দিছি। তো দেখো এখানে নতুন করে কিন্তু কোনো কোশ্চেন, এগুলো আসছে এবং অনেক ইয়ারের কোশ্চেন আছে এইগুলাতে, তো সবই নতুন, মানে কমন জিনিসপাতি, বুঝছো? আচ্ছা, ওয়াই পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম পারবো? ওয়াই পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক আকার। আচ্ছা, ওয়াইতে কি আছে দেখো, সোডিয়াম যদি হয়, এটা যদি সোডিয়াম হয় তাহলে পরে কি? লি না কে, দেখছো এটা কাজে লাগে, লি না কে রিমুভস। তাহলে পটাশিয়াম, এরপরে কি আসবে? পটাশিয়ামের পরে ক্যালসিয়াম আসবে, অবভিয়াসলি ক্যালসিয়াম আসবে, পটাশিয়ামের পরে তো ক্যালসিয়ামই আছে, তাই না? তাহলে ওয়াই পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম, তাহলে বাম থেকে ডানে গেলে কি হয়? আকার বাড়ে নাকি কমে? বাম থেকে ডানে গেলে আকারটা কমে। এগুলো ভাই আগের সব ব্যাখ্যা দিয়ে দিবা, আমি জাস্ট উত্তরটা লিখে দিচ্ছি। কে মজা লাগতেছে না? কি মজা লাগে? বিউটিফুল কেমিস্ট্রি, দিস ইজ দ্য বিউটি অফ কেমিস্ট্রি। লজিক বুঝলে সব সহজ। ওকে,
কিউ গ্রুপের মৌলের আয়নীকরণ শক্তির ক্রম দেখাচ্ছি না ভাই, আয়াত দেখাচ্ছি না, এগুলা বলতে 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 আমার কষ্ট হয়ে গেছে, ঠিক আছে, আর বলতেছি না, এটা শেষ। এবার 20 নম্বরে আসো, কি বলতেছে, পর্যায় সারণীতে অবস্থান, আয়নের আকার, এটা তো হচ্ছে পি মৌলের আকার ও আয়নের আকার। আচ্ছা, এইটা একটু আলাদা, আয়নের আকার বলছে, আয়নের আকার বলেছে, এটা একটু দেখাই, আয়নের আকার, পি মৌলের আকার এবং এর আয়নের আকার। পি মৌলটা কি দেখো তো, পি মৌল 19 মানে হচ্ছে পটাশিয়াম, এর আয়নটা কি হয়, আয়নটা হচ্ছে পটাশিয়াম প্লাস। তো এই দুইটার আয়নের আকারটা আমার একটু বোঝাতে হবে। তো ফার্স্টলি দেখো, প্রথমত মনে করো হচ্ছে পটাশিয়ামটাই দেখাই, পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করলে কি হয়, 2 8 8 1, 2 8 8 1। এবার যদি পটাশিয়াম প্লাসেরটা করো তাহলে কি হবে দেখো তো, 2 8 8। ভাইয়া লক্ষ্য করো কি হচ্ছে, যত তুমি এখান থেকে ইলেকট্রন সরাবা তত তত কি হবে, ক্যাটায়নটা বাড়বে। আমি বোঝানোর জন্য, তোমাদের বোঝানোর সুবিধার্থে আরেকটা দেখাই, ধরো K2+ যদি হতো তাহলে কি হতো, এখান থেকে আরেকটা ইলেকট্রন বের হতো না, 2 8 7। আমি বোঝানোর সুবিধার্থে দিচ্ছি, যদি এটা পসিবল না, আমি তাও বোঝানোর সুবিধার্থে তোমাদের বলতেছি, ঠিক আছে। দেখো, যত তোমার পজিটিভ চার্জ বাড়তেছে তত কি হচ্ছে, পজিটিভ চার্জ যত বাড়তেছে, পজিটিভ চার্জ যদি বাড়ে তোমার ইলেকট্রন সংখ্যা কমতেছে। দেখো ইলেকট্রন সংখ্যা কমতেছে, তাই না, একটা একটা করে ইলেকট্রন কমতেছে, বাট প্রোটন সংখ্যা কি কমতেছে, প্রোটন সংখ্যা কিন্তু কনস্ট্যান্ট, প্রোটন সংখ্যা আনচেঞ্জ থাকতেছে, আনচেঞ্জ থাকতেছে। এখন তুমি আমাকে বলো, মনে করো এইখানে একটা বস্তু আছে, এবার এইখানে এক প্রান্তে একজন আছে, এইখানে দুইজন আছে, এই দুইজন ধরে দড়ি টানতেছে, এখন বস্তুটা কোন দিকে যাবে, দুইজনের দিকে ঝুঁকে যাবে না। তাহলে এখন দেখো এইগুলার ক্ষেত্রে কি হচ্ছে, এইগুলার ঘটনার ক্ষেত্রে কি হচ্ছে ভাইয়া, এই প্রত্যেকটার ক্ষেত্রে প্রোটন সংখ্যাটা আনচেঞ্জড, কিন্তু নিউ ইলেকট্রনের সংখ্যাটা কমে যাচ্ছে। অর্থাৎ এইখানে প্রোটন কয়টা, এইখানে প্রোটন 19টা, ইলেকট্রনও 19টা, ঠিক আছে, মানে সমান সমান টানাটানি হচ্ছে, বোঝার সুবিধার্থে বলতেছি। এইখানে প্রোটন কয়টা, 19টা, প্রোটনটা চেঞ্জ হয় না। ইলেকট্রন কয়টা, 8 8 16 2 18, একটা কমছে, 18টা। এইখানে প্রোটন কয়টা বলো তো, এইখানে প্রোটন কয়টা, এখানে প্রোটন তো 19টাই, ইলেকট্রন কয়টা, 8 2 10 আর 17টা, ইলেকট্রন কমতেছে। তার মানে ইলেকট্রন প্রোটনের যে আকর্ষণ হচ্ছে নিউক্লিয়াসের, তাহলে এখন কে বেশি জোরে আকর্ষণ করবে বলো, কে আকর্ষণ করবে, নিউক্লিয়াস আকর্ষণ করবে না, এরকম টান দিয়ে ভ্যালেন্স শেলটাকে কাছাকাছি নিয়ে আসবে, দূরত্ব কি হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে যত পজিটিভ চার্জ বাড়তেছে প্রোটন সংখ্যা কনস্ট্যান্ট আনচেঞ্জড, বাট ইলেকট্রন সংখ্যা কমতেছে, তার মানে পজিটিভ চার্জের আকর্ষণ বলের মাত্রাটা বাড়তেছে, তার মানে পজিটিভ চার্জটা নিজের দিকে টেনে রাখতে পারতেছে ভ্যালেন্স শেলটাকে বেশি। তার মানে ভ্যালেন্স শেলের সাথে নিউক্লিয়াসের ডিসটেন্স আস্তে 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 কমে যাচ্ছে, তার মানে ব্যাসার্ধটাও কমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি আলটিমেট কথাটা যেটা দাঁড়াচ্ছে, যদি পজিটিভ চার্জ বাড়ে তাহলে সেই ক্ষেত্রে সাইজটা কমে, বুঝছো, সাইজটা কমে। তাহলে এখন বলো পটাশিয়াম আর পটাশিয়াম প্লাস এর মধ্যে কার সাইজ বেশি হবে, পটাশিয়াম আর পটাশিয়াম প্লাস এর মধ্যে সাইজটা কার বেশি হবে বলো, পটাশিয়াম আর পটাশিয়াম প্লাস কার বেশি হবে ভাইয়া বলো, কার বেশি হবে, পটাশিয়ামেরটা বেশি হবে, পটাশিয়াম প্লাসটা কম হবে। এবং ডায়াগ্রাম কি, ওই যে ইলেকট্রন বিন্যাসের যে ডায়াগ্রামকে দেখাবে, যে পটাশিয়ামের এই যে এটা মনে করো এটা 2 8 8 1, তাই না, এই যে এটা ইলেকট্রন দিয়ে এটা দেখা দিবা, এই যে এখানে 2টা আছে, এটা পারবো না, রাসায়নিক বন্ধনে তো দেখছো 8টা আছে, এখানে 8টা, এখানে 8টা, ঠিক আছে, এখানে 8টা একটা, এভাবে দেখাবা। আর পটাশিয়াম প্লাসে কি একটা থাকবে না, দিয়ে তার সাইজটা অবভিয়াসলি যখন আঁকবে সাইজটা ছোট দিয়ে আঁকে ডায়াগ্রাম দিয়ে দেখা বুঝাই দিবা, শেষ। এবার অ্যানায়নটা একটু দেখাই দিই, এটাও দরকার, অ্যানায়নটা একটু দেখাই দিই। অ্যানায়নে কি হয়, এটা তো ক্যাটায়নের আকার ছিল, এবার অ্যানায়নে কি হয় মনে করো, ক্লোরিন দেখাই, ক্লোরিনে কি, ক্লোরিন দেখাবো, ধরো হচ্ছে কারটা দেখাই, ক্লোরিন দেখাই, ক্লোরিন মনে করো 2 7, এখন কি হইতো, ক্লোরিন মাইনাস হলে 2 8 হইতো, 2 8 হইতো, তাই না। আচ্ছা, এখন একটা জিনিস দেখো কি হচ্ছে, যত তুমি নেগেটিভ চার্জ বাড়াবা, নেগেটিভ চার্জ যত বাড়াচ্ছ, তার মানে কি হচ্ছে বলতো, এখানে মনে করো 2টা 7টা ছিল,
7টা ছিল। এবার একটা ইলেকট্রন যখন গ্রহণ করাবা তখন কি হচ্ছে, এটা ফ্লোরিন, এটা ফ্লোরিন মাইনাস। একটা ইলেকট্রন যখন গ্রহণ করাবা তখন কি হবে, তখন কি হবে, এখানে নতুন করে আর একটা ইলেকট্রন বাইরে থেকে আসতে চাইবে না, ইলেকট্রন বাইরে থেকে নতুন করে একটা বসাতে যাচ্ছ। এরা কি প্রত্যেকে নেগেটিভ চার্জ, প্রত্যেকটা নেগেটিভ চার্জ, এও কি, এও একটা নেগেটিভ চার্জ। এখন নেগেটিভ নেগেটিভ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, রিপালস করে। তো যখন বসবে এই রিপালশনের কারণে কি করতে চাইবে ভাইয়া, এরা পরস্পর পরস্পর থেকে দূরে চলে যেতে যাবে। কেন, রিপালশনের কারণে, বিকর্ষণের কারণে। ঠিক আছে, রিপালশনের কারণে এরা কি করতে চাইবে, দূরে চলে যেতে যাবে। তো যত বেশি নেগেটিভ আনবা তত বেশি রিপালশন হবে, তত বেশি ভ্যালেন্স শেলটা একটু দূরে দূরে যাইতে থাকবে নিউক্লিয়াস থেকে। অর্থাৎ নেগেটিভ চার্জ আমরা যত বাড়াচ্ছি রিপালশনটা তত বাড়তেছে, রিপালশনটা তত বাড়তেছে, ব্যাসার্ধতা তত বাড়তেছে। তো আলটিমেটলি নেগেটিভ চার্জ বাড়ালে আমার ব্যাসার্ধতা বাড়বে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলা হয় ফ্লোরিন আর ফ্লোরাইড, এটার মধ্যে কার সাইজটা বড়, ফ্লোরাইড। বুঝছো, রিপালশন বেশি, তাই ব্যাখ্যা দিতে পারবো আই থিঙ্ক। ঠিক আছে, ওকে ডান। অ্যানালিটটা একটু দেখাই দিলাম। এরপর আর কি আছে দেখো, এটা তো এই চ্যাপ্টারের কোশ্চেন না, ইলেকট্রন আসক্তির তুলনা পারবা। এরপরে কি বলছে, লাস্ট কোশ্চেন। আচ্ছা, এরপরে বলছে হচ্ছে তোমার উদ্দীপকের উল্লেখিত এ বি সি ডি এর পারমাণবিক আকার তড়িৎ ঋণাত্মকতার ক্রম ব্যাখ্যা করো। তো 3টা তড়িৎ ঋণাত্মকতা একটু মাথায় রাখবা, এটা মনে রাখবে। হ্যাঁ, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই ফন এটা মনে রাখবা, এটা এমসিকিউর জন্য কাজে লাগবে। এটা হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, এদেরকে কি বলা হয়, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। বুঝছো, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত জানো, ফ্লোরিনের হচ্ছে 4.0। লিখে নাও, আমি আর লিখতেছি না, তোমরা মুখে লিখে নাও। ফ্লোরিনের হচ্ছে 4.0, অক্সিজেনের 3.5, নাইট্রোজেনের হচ্ছে 3। এটা মাথায় রাখো, ফন আমরা মনে রাখতাম ফন দিয়ে। তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, সব থেকে তড়িৎ ঋণাত্মকতা 3 জনের বেশি পর্যায় সারণীর মধ্যে, এবং পর্যায় সারণীর মধ্যে সব থেকে বেশি কার তড়িৎ ঋণাত্মকতা, ফ্লোরিন 3.0। বুঝছো, ওকে। তাহলে এখন এই এদের তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য বের করতে পারবো না, ইজিলি পারবো যে একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে তোমার কি হয়, তড়িৎ ঋণাত্মকতা কমে, বাম থেকে ডানে গেলে পর্যায়ের তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। সো ওই যে ব্যাখ্যাগুলো, মেইন যে পয়েন্টগুলো ছিল ওইটা দিয়ে সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে ফেলবো আর কি। ঠিক আছে, তো মোটামুটি সবকিছু আমরা সিকিউ ক্লাসটা ডান করে ফেলছি। আই থিঙ্ক প্রবলেম থাকার কথা না, আমি কিন্তু বেসিক ধরে ধরে পড়াইছি। অ্যান্ড এই যে কোয়েশ্চেনগুলো দিলাম, আমি আগে তোমাদের বেসিকটা দেখাইছি, তারপর কোয়েশ্চেনগুলো জাস্ট কিছু কিছু সলভ দিছি, মানে সলভ করাইছি, অ্যান্ড তোমাদের কাজ দিছি ওইগুলো। বাট পুরোটা আমি সলভ করে দিই না, বিকজ পুরোটা সলভ করে দেওয়া আসলে তোমাদের জন্য ঠিক হবে না, অ্যান্ড আমি এই স্পুন ফিডিংয়ে বিশ্বাসই করি না। বেসিক শেখাইছি, কোয়েশ্চেনের উত্তর দেখাইছি, কীভাবে অ্যাপ্রোচ করতে হবে দেখাইলাম, বললাম। এখন তোমাদের কাজ হবে এগুলো প্র্যাকটিস করা, এগুলো অ্যাপ্লিকেশন করা। ঠিক আছে, সো তোমাদের সাথে দেখা হচ্ছে এফআরবি ক্লাসরুমে। অ্যান্ড যারা এখনো ভর্তি হও না, আবারও বলতেছি, একটা বেটার যদি তুমি প্রিপারেশন নিতে চাও, একটা টপ নচ বা হাই ক্লাসের প্রিপারেশন নিয়ে যদি এসএসসি এক্সামটাতে একেবারে কচু কাটার মতো এক্সাম দিয়ে আসতে পারো, একটা খুব ভালো রেজাল্ট করতে চাও, তো আমার মনে হয় এফআরবিটা তোমার জন্য একটা পারফেক্ট কম্বিনেশন হতে যাচ্ছে। আমাদের ক্লাসগুলো দেখেই বুঝতেছো ক্লাস কোয়ালিটিগুলো কেমন হচ্ছে বা হতে যাচ্ছে। অ্যান্ড এফআরবিতে এইখানে যে কনসেপ্টগুলো দেখাইলাম না, এর থেকে আরও কিছু অ্যাডভান্স কনসেপ্ট এফআরবিতে আমরা দেখাবো। বুঝছো, সো এখানে বেশ কিছু অ্যাডভান্স কনসেপ্ট আসবে, কারণ এইটা তো আমরা সবার জন্য দিছি, তাই না? সো সব কনসেপ্টগুলা আমরা হচ্ছে বললাম না, যত তোমার হচ্ছে আপডেট হয়, বা যখন আমরা যত একটা জিনিস বারবার পড়াতে থাকি, তত কন্টেন্ট আপডেট হতে থাকে। তো এখানে আমরা কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করে পড়াইছি, রাইট? সিও শর্ট সিকিউতে প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করে পড়াইছি। তো এফআরবিতে যেটা হবে, এই অ্যানালিসিসের বাইরে আরও কিছু কোয়েশ্চেন থাকবে, বা আরও কিছু কনসেপ্ট থাকবে, যেগুলা তোমাদের বেসিকটাকে বা তোমাদের প্রিপারেশনটাকে আরও স্ট্রঙ্গার করবে। ঠিক আছে, সো সবার সাথে আবার দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড এফআরবিতে জয়েন করো আর না করো, সবাই ভালো মতো এক্সাম দিও, অ্যান্ড একটা বেটার রেজাল্ট যেন করে বলতে পারো যে না ভাইয়া, আপনার ফ্রি ক্লাসগুলো দেখছিলাম, এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি, বা কিছু হইলেও শিখছি, 1-2% হলেও শিখছি, যেটা অ্যাপ্লাই করে আমি আমার লাইফে কিছু করতে পারছি, এসএসসিতে ভালো কিছু করতে পারছি। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আলটিমেটলি আমরা যারা পড়াই তাদের একটা ভালো একটা এক্সপেকটেশন, এইটাই প্রত্যাশা, ডিজায়ার। তোমাদের জন্য অনেক শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড বি কনফিডেন্ট।